কিন্তু শিক্ষার উদ্দেশ্য তো ইনফ্রাস্ট্রাকচার করা না, বা যথেষ্ট পরিমাণে খালি স্কুল তৈরি করা না। স্কুলে যারা ভর্তি হয় তারা কি শিখলো এবং তাদের থেকে কি আউটপুট পাওয়া যাবে, নেশন কি আউটপুট পাবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে একাডেমিক সেটিং এ এই বাচ্চাগুলা পারে না কিছুই। মানে যখন আপনি ওরে বলবেন যে আমি ৫টা কিনবো, ৪টা ফেরত দিব, কয়টা বাকি থাকে? তোর মানে হচ্ছে ১টা। কিন্তু আপনি এই জিনিসটাই 5 - 4 লিখে ইকুয়াল টু যদি দেন, ওর মাথা আর কাজ করে না। যে ওই সামনে যে ১ লিখতে হবে, যে ৫ থেকে ৪ গেলে ১ থাকে। ইকুয়েশন দিয়ে তাদেরকে ফাটায় ফেলতে হবে। আপনাদের মতো যারা বিসিএস ক্যাডার আরকি। আপনারা তো ওখান থেকেই আসছেন। হা 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 হা। কলোনাইজার্স। আমরা হচ্ছে সো কলোনিস্টদের প্রোজেনি আর কি, অফস্প্রিং। প্রয়োজনই আরকি। সো সেক্ষেত্রে মানে আপনারা সবাই তো ব্রিলিয়ান্ট, সুন্দর সবাই। এই কারণে কারিকুলামটা ডিজাইন করা হয়েছে টার্গেটিং তৌহিদ। ১ম এর আইডিয়াটা কি ছিল? আপনি যদি কন্ট্রাসেপশন দেন, মহিলারা নিবে এবং হচ্ছে পপুলেশন গ্রোথ কম হবে এবং সেফ সেক্স হবে। বাট দ্যাট ডিডন্ট ডু। বাট আপনি যখন এরকম একটা সোশ্যাল ইউনিফর্ম দিলেন, যেখানে একটা সুন্দর স্লোগান বানায় দিলেন ABCD, অ্যাবস্টেইন, বি ফেথফুল অ্যান্ড ইউজ এ কন্ডম, দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড মোর। তো আমি যদি বেশি বাচ্চা নেই, তো আমার রিস্ক ডাইভার্সিফিকেশনটা বেশি হয়। আমার যদি ৯টা বাচ্চা থাকে, তো একটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। তো রাদার দেন আমার যদি একটা বাচ্চা থাকে, একটা বাচ্চা থাকলে মরেও যেতে পারে। তো মরে গেলে তো সেক্ষেত্রে শেষ হবে। গরিব মানুষদের সবচেয়ে বড় সমস্যা কি, তারা সবসময় রিস্কের মধ্যে থাকে। তারা সবসময় তোমার আনস্টেবল থাকে, তাদের কোনো প্ল্যানিং থাকে না, তারা কোনো কিছু প্ল্যানিং করতে পারে না, কারণ তারা গরিব, তাদের প্ল্যানিং করার সেই সুযোগটা হয় না। ভাইয়া কি অবস্থা? হ্যালো শাকিল, ভালো। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাকে তো আজকে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। মানে আমি তো দেখতে সুন্দর, এখন মানে সুন্দর লাগলে কি করবো, আমার তো কোনো অপরাধ নাই এতে। সেটাই, যাই পড়েন তাতেই সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সুন্দর হওয়া কোনো অপরাধ না। না, থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি না। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার ক্যাপগুলো প্রতিদিন যে এক একটা নতুন ক্যাপ দিয়ে আসো, আমাকে কিছু ক্যাপ পাঠায় দেবে এখানে, এক্সপোর্ট করো, আমি ক্যাপ ডেফিনিটলি। শিখি। নেক্সট টাইম আই কাম, আই উইল ব্রিং ইউ সাম ক্যাপস। ঠিক আছে, আমার ক্যাপ পছন্দ। তোমার এক একদিনে একটা ক্যাপ পরালে আমার কোনো ক্যাপ নাই, আমার মাত্র একটা ক্যাপ, তো পরা হয়নি। ভেরি স্যাড। আচ্ছা ঠিক আছে। আমি আমার এখান থেকে কিছু নিয়ে আসবো আপনার জন্য। Let's get back to our books. So we were reading Poor Economics, Rethinking Poverty, and the Ways to End It. And we are getting to the right part by Abhijit Banerjee and Esther Duflo. আমরা এটাও ডিসকাশন করছি যে মানুষকে যখন আপনি মিলিয়নের এক্সাম্পল দিবেন, তখন মানুষের ব্রেন কাজ করে না। যখন আপনি একজনের এক্সাম্পল দিবেন, তখন মানুষের ব্রেন কাজ করে এবং তখন সে বুঝতে পারে যে দে ক্যান কন্ট্রিবিউট। So with that, let's start with chapter 4. Chapter 4 means this is all about education, which is এডুকেশন, হ্যাঁ। one of our favorite topics. So bhai apni jodi shuru karen, then we can lead this, because education is a matter of government, still in Bangladesh. So I would like you to start on that. এই বইটা পুর ইকোনমিক্স বাই অভিজিৎ ব্যানার্জি এবং এস্থার ডুপ্লো, ওনাদের বক্তব্যটা হচ্ছে যে পুরা বিভিন্ন ইকোনমিক ইন্ডিকেটরে কি ধরনের রেসপন্স করে এবং তাদের এই রেসপন্সের আন্ডারলাইং কারণগুলো কি কি আর কি। তো শিক্ষা এটা একটা অত্যন্ত বড় একটা ইন্ডিকেটর, একটা প্রি ডেভেলপমেন্টের মধ্যে একটা ডিফারেন্ট একটা পার্থক্য আছে হচ্ছে শিক্ষা। এখন শিক্ষার এই ক্ষেত্রে মিস্টার ডুফলো এবং ব্যানার্জি সাহেব ওনারা যেটা দেখাতে চেয়েছেন যে গরিবদের শিক্ষাটা তোমার বড় লোকদের শিক্ষার চেয়ে অনেক ডিফারেন্ট। বিদেশি যারা উন্নত দেশ, তোমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকো, তাদের যে শিক্ষার ব্যাপারটা আর আমাদের শিক্ষা বা গরিব দেশের শিক্ষা বা দরিদ্র মানুষের শিক্ষা পুরোপুরি ভিন্ন। এই ভিন্নতাটা আসে কোথা থেকে? একটা উন্নত দেশের সিস্টেমটা এরকম যে তোমার একটা বাচ্চা যদি স্কুলে যায়, ধরে নেওয়া হয় যে সে ক্লাস 5 পাস করেছে, মানে সে ক্লাস 5 পর্যন্ত যা যা শেখার দরকার তা তা শিখে গিয়েছে, বা ক্লাস 10 পর্যন্ত পড়েছে মানে সে ক্লাস 10 পর্যন্ত পড়লে যা যা শেখা দরকার সেটা মানে হয়েছে। কিন্তু আমাদের মতো দেশ, অনুন্নত দেশ বা দরিদ্র দেশ, তাদের উম, দেখবে যে টার্গেট গুলা মানে আরেকটু বেসিক লেভেল। বলে যে 100% এনরোলমেন্ট, সব বাচ্চাদের স্কুলে কভার করতে হবে, সব বাচ্চাদের স্কুলে আনতে হবে। এর জন্য কি করতে হবে? দরকার হলে আমরা তাদেরকে মিড ডে মিল দিব, অথবা স্কুল আসার জন্য তাদেরকে এক্সট্রা একটা স্টাইপেন্ড দিব, যে বাচ্চারা যাতে স্কুলে আসে, এনরোলমেন্ট স্টাইপেন্ড, আর জাস্ট আসতে এলো। দেখো এই যে এখানেই কিন্তু তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা যায় যে আসলে ঘটনাটা কি। এখানে ঘটনা হচ্ছে যে আমাদের মতো বা গরিব বা দরিদ্র দেশগুলোতে যেটা হয় যে তোমার এনরোলমেন্ট বা প্রেজেন্সের ভ্যালুটা অনেক বেশি দেন দ্য অ্যাকচুয়াল লার্নিং। এখানেই ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। আমাদের মতো দেশগুলোতে যেটা হয় যে তোমার একটা বাচ্চা ক্লাস 5 পাশ করা মানে কি, সে বেসিক পাটিগণিতটা পারবে,
সে মোটামুটি যেহেতু বাংলা মিডিয়ামে পড়ে, তাহলে কি তার বাংলা বইটা মোটামুটি করে পড়তে পারা উচিত, অর্থাৎ পড়লে সে বুঝতে যেতে পারে, রিডিং পড়া যেটা আমরা বলি আর কি। বা ইংরেজির যতটুকু বেসিক যেই তোমার সেন্টেন্স মেকিং বা এই জিনিসগুলো আমাদের ক্লাস 5 পর্যন্ত পড়ায় ওইটুকু পারা উচিত। কিন্তু আনফরচুনেটলি নট ইন বাংলাদেশ, ইন্ডিয়াতে এবং অন্য পৃথিবীর অনেক অনুন্নত দেশেই এই যে তোমার এনরোলমেন্টকে আমরা বেশি ফোকাস করি, কিন্তু শিক্ষার যে মানের ব্যাপারটা বা অর্জনের ব্যাপারটা এই জায়গায় আসলে অনেক বড় গ্যাপ থেকে যায়। আমাদের দেশে যদি বলা হয় যে আসলে শিক্ষা বলতে কি হয়েছে, সবাই বলবে যে আমরা এতগুলো স্কুল করেছি, এতগুলো বিল্ডিং করেছি, এতগুলো বাজেট ব্যয় করেছি, ইনফ্রাস্ট্রাকচার করেছি, হুইচ ইজ গুড। এই ল্যাঙ্গুয়েজে তুমি পৃথিবীর সব গরিব দেশই কথা বলবে। কিন্তু শিক্ষার উদ্দেশ্য তো ইনফ্রাস্ট্রাকচার করা না, বা যথেষ্ট পরিমাণে খালি স্কুল তৈরি করা না। স্কুলে যারা ভর্তি হয় তারা কি শিখলো এবং তাদের থেকে কি আউটপুট পাওয়া যাবে, নেশন কি আউটপুট পাবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখন এই জায়গাটাতেই তোমার সবসময় গ্যাপটা হয়ে যাচ্ছে। এবং গ্যাপের মেইন কারণটা কি? তুমি যদি দেখো যে স্কুলগুলোর একটা ডিউটি থাকে। আমাদের দেশের স্কুলই বলো বা আমাদের মতো দেশগুলো, স্কুলের মেইন ডিউটি কি যে তোমাদেরকে পাস করাইতে হবে। বলে দেওয়া হয় যে তোমার ক্লাস 5 পাস, জেএসসি পাস, তারপরে পিএসসি পাস, তারপরে 10 পাস, আমরা যেটা এসএসসি বলে বা ইন্টারমিডিয়েট পাস। এই যে দেখো সবার মধ্যে কিন্তু একটা মানে কম্পিটিশন থাকে যে আমরা যাতে কোনোভাবে পাশ করাইতে পারি আর কি। এখন পাশ করাইতে কি হয় কি, কিছু কিছু ছেলেরা হয়তো বা মোটামুটি তাদের ট্যালেন্ট বা ডিফারেন্ট কোনো সিচুয়েশনের কারণে একটু একটু হয়তো বেটার লার্নিংটা হয়। বাট বেশিরভাগ ছেলেমেয়েরা এই রেসটাতে থাকতে পারে না। তাদের সাথে টিচারদের একটা গ্যাপ থাকে, এবং ইভেন তাদের যে স্কুলের অন্যান্য বাচ্চারা থাকে এই বাচ্চাদের মধ্যে গ্যাপ থাকে। এবং এই গ্যাপটা যে তোমার ব্রিজিং করবে টিচাররা, টিচাররা এই রেসে যে সিলেবাস শেষ করো, পাস করাও, কোনো রকমে ক্লিয়ার করো, এটা তারা মানে বুঝতে পারে না এবং তারা এই জায়গায় মনোযোগটা দিতে পারে না। অন্যদিকে প্যারেন্টসরা তো নিজেরাই গরিব, এরা আসলে জানেও না যে আসলে কিভাবে পড়াইলে কি হইলে তাদের ভূমিকাটা কি, এটা তাদের জানা নাই বা তাদের ওই ইনফরমেশনটাই নাই আর কি। তারা হয়তো বা ধরে নেয় যে আমার বাচ্চাটা 4 থেকে 5-এ উঠেছে বা টিচাররা তাকে উপরের ক্লাসে দিয়েছে, তার মানে ইটস ওকে, এটা আমার কোনো সমস্যা নাই। আবার যদি মনে হয় যে আরে না, স্কুলে যাওয়ার তো দরকার কি, তার চেয়ে আমার সাথে একটু কাজ করুক আর কি, তাহলে আর একটু ভালো তোমার ওই দিন হয়তো বা ধান কাটা থাকলো বা অন্য কোনো পশু পশু পালনের কোনো কাজ থাকলো, তাহলে এটাই করুক, 2-3 দিন স্কুলে না গেলে কি বা হবে আর কি। তখনও কিন্তু একটা গ্যাপ হয়ে যায়, এই 5-7 দিন 1 মাস স্কুলে গেল না, তখন সে অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে পড়ে, অর্থাৎ অ্যাবসেন্টিজমটা হাই গরিব দেশগুলোতে বাচ্চাদের শেখার ক্ষেত্রে। শুধু আবার স্টুডেন্টদের যে অ্যাবসেন্টিজম হাই তাও না, টিচাররা দেখবা যে অনেক সময় মেবি ল্যাক অফ তোমার অ্যাকাউন্টেবিলিটির কারণে দেখবে যে 5 জনের মধ্যে 2 জন টিচার আসে না, বা সামহাও তারা কোনো একটা প্রসেসে মেনটেন করে দেখা যায় স্কুল ফাঁকি দেওয়ার একটা চান্স করে। অর্থাৎ স্কুল ফাঁকি কে দেয়? শিক্ষকরা দেয়। স্কুল ফাঁকি দেয় কে? ছাত্ররা দেয়। এই ক্ষেত্রে গ্যাপটা মেইন কি থাকে যে বাচ্চারা যেই লেভেল অফ লার্নিংটা হওয়ার কথা সেইটা তারা হয় না। এবং দিন শেষে এইটা হয়ে যায় ক্লাস পাস অথবা সার্টিফিকেট মুখী একটা শিক্ষা ব্যবস্থা, যেটার সাথে অ্যাকচুয়াল লার্নিং এর কোনো সংযোগ থাকে না শেষ পর্যন্ত আর কি। এখন এই জিনিসগুলো যখন প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড হয়েছে, তখন তারা মিস্টার দুফলো এবং ব্যানার্জি উনারা দেখার চেষ্টা করেছে যে গরিব দেশে আসলে ইফেক্টিভ লার্নিংটা কি হতে পারে। উনি বলেছেন যে এই যে আমাদের যে স্ট্রাকচারে পড়ানো হয় এখানে ইদার তোমার টিচারদের অ্যাকাউন্টেবিলিটি থাকে না, স্টুডেন্টদের যেই টার্গেটটা অ্যাচিভ করা দরকার সেটা তারা অ্যাচিভ করতে পারে না, বেসিক রিডিংটা তারা পারে না, বেসিক পাটিগণিতটা তারা পারে না। তো এই ক্ষেত্রে মেইন প্রবলেম হয়ে যায় যে ক্লাস যে সিস্টেমটা আছে, এই ক্লাস সিস্টেমে তোমার 30টা বাচ্চা থাকলে দেখা যায় 10টা হয়তো বা কিছু কিছু পারে আর কি, আর দেখা যায় 20টার কোনো খবরই নাই, এবং এই 20টার খবর টিচাররাও নেওয়ার প্রয়োজন মনে করে না। বাট আমাদের যেহেতু একটা সিস্টেম আছে যে সামহাউ স্কুল যদি অ্যালাউ করে তারা 4 থেকে 5-এ উঠতে পারে, এই প্রবলেমটা কিন্তু এই দেশে নাই বা আমাদের মতো অনেক দেশেই নাই আর কি, এবং তারা এটা শেখে না। এই প্রেক্ষির কারণে তাদের সাজেশনটা হচ্ছে যে আমাদের দেশগুলোতে যেটা হয় যে আমরা যদি টার্গেটেড লার্নিংটা মানে ফোকাস করতে পারি, যে এত বড় বেশি ইনফ্রাস্ট্রাকচারের চেয়ে বরং যেই বাচ্চাগুলো দুর্বল রয়েছে তাদেরকে যদি আমরা একসাথে একটা টার্গেট গ্রুপ করে তাদেরকে যদি অল্প খরচে কোনো একটা মানে যে কোনো লোকাল কোনো, যে মনে করো ক্লাস 10 পাস করছে বা 11 পাস করছে বা স্টুডেন্ট, তাদেরকেও যদি মনে করো 2-4 ঘন্টার জন্য আলাদা আলাদা করে 5-10 জনের সাথে এঙ্গেজ করে দেওয়া যায় একটা গ্রুপ যারা একটু দুর্বল, দেখবে যে তাদের লার্নিং আউটপুটটা বেশ ভালো হয়। এটার আমি প্রমাণ পেয়েছি, যেমন ব্র্যাকের একটা সময় স্কুল ছিল গ্রামগুলোতে আর কি, তো দেখতাম যে ব্র্যাকেট যারা পড়তে যেত দেখতে হয় যে ঝরে পড়া বাচ্চারা অনেক সময় জয়েন করতো স্কুলগুলোতে, বাট আলটিমেটলি তারা ক্লাস 5 যদি ওরা 3-4 বছরে পাশ করে ফেলতো, সেক্ষেত্রে তাদের একটা লেভেল পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিংটা হতো, বা তারা যে বেসিক টার্গেট যেটা এরিথমেটিক করা, পাটিগণিত করা, এটা সে যোগ গুণ ভাগ এগুলো একটু একটু পারতো। আবার অন্য অন্য যেই রিডিং, যেটা বেসিক রিডিংটা আছে এটা সে পারলো। এই এই জায়গাগুলাই তোমার এই গ্যাপটা তোমার ওইভাবে পূরণ হতো। কিন্তু আমাদের যে এখন প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এটা সেটা সম্ভব হয় না। না, আপনার কথার মাঝখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি
ওনাদের একটা চমৎকার এক্সাম্পল আছে এই বইয়ের মধ্যে যে ওরা হচ্ছে কিছু বাচ্চাদেরকে দেখছে যারা রাস্তার সাইডে ব্যবসা করে, ওই যে হুম, ফুটপাতে যে ব্যবসা করে না, হ্যাঁ, হ্যাঁ, জিনিসপত্র মানে বেচে কেনে। হুম, তো এরকম কিছু বাচ্চার কাছে রিসার্চাররা গেছে, অথররা গেছে, হুম, গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি কি স্কুলে যাও বা এরকম কোনো কিছু করো? হুম, তখন বলতেছে যে না, আমি তো স্কুলে মাঝে মধ্যে যাই। হুম, তখন হচ্ছে এই উনারা হচ্ছে টেস্টিং পারপাসের জন্য ওই বাচ্চাকে বেসিক যে ম্যাথমেটিক্স, হুম, যে আমি যদি ৫টা জিনিস কিনি ওটার দাম কত, আমি যদি ৫টা জিনিস কিনে ২টা জিনিস ফেরত দেই ওইটা হুম, কত টাকা ফেরত পাবে, তখন বাচ্চারা খুবই ফ্লুয়েন্টলি ব্যবসার যত ক্যালকুলেশন আছে সব করে হুম, দিচ্ছে। প্র্যাকটিক্যাল। গুণ, ডিভিশন, যোগ, বিয়োগ সব ডান। তো তখন রিসার্চাররা চিন্তা করলো তার মানে হচ্ছে এই বাচ্চারা অলরেডি সবকিছু জানে। তার মানে হচ্ছে যে দেখি ওদের একাডেমিক অবস্থাটা কি। তো তারা একটা রিসার্চ কন্ডাক্ট করলো 600,000 স্টুডেন্টের উপরে, মানে পুরো ইন্ডিয়া অনুযায়ী। সেটা দিয়া পাইলো কি পুরো একটা অপোজিট রেজাল্ট, যে একাডেমিক সেটিং এ এই বাচ্চাগুলা পারে না কিছুই। মানে যখন আপনি ওরে বলবেন যে আমি ৫টা কিনবো, ৪টা ফেরত দিব, কয়টা বাকি থাকে? তার মানে হচ্ছে ১টা। কিন্তু আপনি এই জিনিসটাই 5 - 4 লিখে ইকুয়াল টু যদি দেন, ওর মাথা আর কাজ করে না। যে ওই সামনে যে ১ লিখতে হবে, যে ৫ থেকে ৪ গেলে ১ থাকে। So this actually gives a real indication also যে how actually children learn, but they do not learn from this academic setting. So that is one of the key problems that the authors try to find out here in this. But আমার কাছে আরো ভালো লাগে যে এই বইয়ের মধ্যে আ মানে নরমালি যখন আমরা ইকোনমিক্স পড়ি, আমাদের ২ টা সাইড থাকে। একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। সো যখনই ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড নিয়ে কথা বলি, মানুষ এটা বুঝে না। সো এই কারণে তারা চেঞ্জ করে ফেলছে টার্মিনোলজিটা। তারা টার্মিনোলজি বলছে যে ডিমান্ড ওয়ালা আর সাপ্লাই ওয়ালা। মানে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সাথে নামটা ম্যাচ করে। যে সাপ্লাই ওয়ালা আর ডিমান্ড ওয়ালা, তো এডুকেশনটা ২ ভাবে দেখা হয়। একটা হচ্ছে সাপ্লাই ওয়ালাদের পার্সপেক্টিভ থেকে, আরেকটা হচ্ছে ডিমান্ড ওয়ালাদের পার্সপেক্টিভ থেকে। সো সাপ্লাই ওয়ালাদের পার্সপেক্টিভটা কি বলে? সাপ্লাই ওয়ালাদের পার্সপেক্টিভটা বলে ভাই কোন ক্রমে আপনি যেটা বললেন যে বাচ্চাদেরকে ক্লাসরুমে ঢোকাও একটা টিচারের মাধ্যমে, they will learn something. মানে they will figure out their way and they will learn how, how to get education. সো এই সাপ্লাই ওয়ালার গ্রুপ হচ্ছে তারা স্কুল বানানোর জন্য ১০০ তে ১০০। প্রত্যেকটা জেলায়, উপজেলায় তার আপনার স্কুল থাকবে। সো যেহেতু তারা চিন্তা করে যে বাচ্চাদেরকে স্কুলে নিলেই আপনার কাজ হয়ে যাবে। অন দ্য আদার সাইড ডিমান্ড ওয়ালা যারা, তারা মনে করে যে স্কুল হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। সো এই ডিমান্ড ওয়ালা হচ্ছে উইলিয়াম স্টার্লি, গত পর্বে আমরা যে বললাম। তো সে বলতেছে এটা একটা ইনভেস্টমেন্ট। সো যদি ডিমান্ড থাকে অটোমেটিক্যালি মানুষ তার চেয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে। আর স্কুলে পাঠালে তখন হচ্ছে তারা এডুকেটেড হবে। আর যদি তারা দেখে যে না, এডুকেশনের কোনো ইম্প্যাক্ট নাই লাইফে, দেন দে উইল টেক ডিসিশন যে তারা তাদের স্টুডেন্টদেরকে স্কুলে পাঠাবে না। সো সাপ্লাইওয়ালা এবং ডিমান্ডওয়ালা দুইজনেরই কিন্তু একটা ভ্যালিড আর্গুমেন্ট আছে। কিন্তু প্রত্যেকটাই 100% কারেক্ট না। এবং তাদের এই ওই যে ৩ টা আইডিওলজি যে আমরা বললাম যে কেন গুড পলিসিস ফেল করে, যে আইডিওলজি, তারপর হচ্ছে ইগনোরেন্স অ্যান্ড ইনারশিয়া, এগুলো হচ্ছে আইডিওলজির মধ্যে পড়ে যায়। যে আমি সাপ্লাই সাইড থেকে আসছি, সাপ্লাই আইডিয়া, তো আমি হচ্ছে এই মানে খালি স্কুল বানাবো, আমার এডুকেশন হয়ে যাবে। আর ডিমান্ড সাইড থেকে বলে যে না, তুমি দেখো লোকজনকে ফ্রি উইল দাও, তারা যদি ডিসাইড করে পড়ানোর জন্য, দেন ইট উইল ওয়ার্ক। সো ২ সাইড থেকে এই ক্ল্যাশটা চলে আসে, তখনই গুড পলিসিগুলো ফেল করে। এখানের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে কিছু অ্যামেজিং ইন্ডিয়ান এনজিওর কথা বলা হয়েছে। তাদের একটা রিপোর্ট আছে, ASER রিপোর্ট, যেখানে তারা দেখছে যে 60% অফ দ্য চিলড্রেন ক্যান নট ইভেন মানে রিড এ সেকেন্ড গ্রেড স্টোরি। তারপরে হচ্ছে তারা দেখছে যে এই যে পুরো স্কুল সিস্টেমটা ইজ নট ডিজাইন ফর অ্যাভারেজ কিড। এই পুরো স্টুডেন্ট সিস্টেমটা একটা মজার ব্যাপারটা কি, একটা এলিটিস্ট ফিল্টার আছে এই স্কুল সিস্টেমটার মধ্যে, এবং যেটা আমাদের থ্যাঙ্কস টু আওয়ার কলোনাইজার্স ইউকে। মানে হচ্ছে ওই যে কল ওই সময় যেটা করতে কি, কিছু সার্টেন গ্রুপ অফ স্টুডেন্টদেরকে এলিট বানাইতে হবে, এডুকেশন দিয়ে তাদেরকে ফাটায় ফেলতে হবে। আপনাদের মতো যারা বিসিএস ক্যাডার আর কি, আপনারা তো ওখান থেকেই আসছেন, কলোনাইজার্স। আমরা হচ্ছে কলোনিস্টদের প্রোজেনি আর কি, অফস্প্রিং। প্রয়োজনে আর কি। সো সেক্ষেত্রে মানে আপনারা সবাই তো ব্রিলিয়ান্ট, সুন্দর সবাই। এই কারণে কারিকুলামটা ডিজাইন করা হয়েছে টার্গেটিং তৌহিদ। হ্যাঁ, যে ভালো একটা দক্ষ তৌহিদ যেটা কেরানীওয়ালা হোক। পারে, তৌহিদ যা পারে শুধুমাত্র সেটাই হবে কারিকুলাম, এবং অন্যদের সবার তৌহিদ যা পারে সব শিখতে হবে। এই যে একটা আইডিয়া, এতে যেটা হয় আমরা গ্রুপিং করি কিভাবে, এইজ অনুযায়ী।
কে কতটুকু জানে এই অনুযায়ী আমরা স্টুডেন্টদেরকে গ্রুপিং করি না। হুম, হুম, ইনফ্যাক্ট বাংলাদেশের এখনো যে পাবলিক ইউনিভার্সিটি আছে, আমাদের এখনো যেটা চলে সেটা হচ্ছে যে কেউ যদি ফার্স্ট ইয়ারে থাকতে থার্ড ইয়ারের পড়াশোনা করে ফেলে, হুম, সে থার্ড ইয়ারের সাথে গিয়ে ক্লাস করতে পারে না, তাকে ফার্স্ট ইয়ারই থাকতে হয়। হুম, 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 সো দ্যাট ইজ এ সিস্টেম যে আপনার কলোনাইজিং থেকে আসছে, আমরা হুম, এভারেজ স্টুডেন্টদেরকে বাদ দিয়ে দেই এবং হচ্ছে আমরা শুধুমাত্র কিছু যে ফিউ স্টুডেন্টস, এবং আমাদের টিচারদের ইনসেন্টিভ প্রোগ্রামও কিন্তু এভাবে ডিজাইন করা হয়। হুম, হুম, সেটা হচ্ছে যে তারা চিন্তা করে কত তাড়াতাড়ি আমি যতগুলো চ্যাপ্টার আছে বইয়ের মধ্যে এগুলো শেষ করব। কেউ হুম, পারলো কি না পারলো, এটা ডিপেন্ড করে যে কেউ কোনো ক্লাসের মধ্যে যদি একটা স্টুডেন্ট পারে, ধরে নে সবাই পারে। কারণ কি? ও তো শিখছে ক্লাস থেকে। তুই পারস নাই, তার মানে যে তুই হচ্ছিস গাধা। তোর মাথায় ব্রেন কাজ করে না। যেহেতু সে পারছে, তো আমি আমার পড়ানোর দায়িত্ব শেষ। টিচাররা এইভাবে তারা তাদের হাত ধুয়ে ফেলে আরকি ক্লাসের মধ্যে। সো এই সবকিছু ঘুরে ফিরে একটা জিনিসই ডিফাইন করে যে কিভাবে গরিবরা এডুকেশনটাকে কনসিডার করে। হুম, সো গরিবরা এডুকেশনটাকে কনসিডার করে অ্যাকচুয়ালি ধরেন ৩ ভাবে আমি মানে বই থেকে যেটা বুঝছি। হুম, সেটা হচ্ছে যে প্রথমত লটারি টিকেট মাইন্ডসেট। হুম, লটারি টিকেট হচ্ছে যে আমার এডুকেশন হচ্ছে আমাকে স্টেডি ইনভেস্টমেন্ট করে যেতে হবে। এখন আমার যদি ৩ টা ৪ টা বাচ্চা থাকে, আমি যেটা করব আমার ফুল যে ফোকাসটা হুম, ওই একটার উপরে দিব এবং আমি আশা করতে থাকবো যে সে যাতে একটা গভর্নমেন্ট চাকরি পায়। হুম, এবং গভর্নমেন্টের চাকরি হইতে হবে। প্রাইভেট চাকরি দিলে হবে না ভাই। হ্যাঁ, 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 মানে এই দুঃখ বুঝছেন আমার বাংলাদেশ ছেড়ে দিতে হইছে। হুম, এই দুঃখে যে আমি গভর্নমেন্টের কোনো চাকরি পাই নাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন? যে আমার আব্বা-আম্মা এখনো মনে করে যে আমি এত বেশি ভালো স্টুডেন্ট না, কারণ আমি গভর্নমেন্টে চাকরি পাইনি। না, না, তা তা এবার তো আবার জিজ্ঞেস করতে হবে তাহলে এই জিনিসটা মজার তো। তারপরে হচ্ছে ধরেন এই যে একটা ইলিউসরি এস শেপ কার্ভ আছে এই পুরদের ক্ষেত্রে। তারা লিটারেলি মনে করে যে তারা হচ্ছে একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে আছে, পভার্টি ট্র্যাপে। কারণ কেউ তাদের ফ্যামিলির মধ্যে শিক্ষিত না। হুম, এই কারণে আমাদেরকে যেকোনো একজনকে শিক্ষিত বানাইতে হবে, ফুল ফোকাস তাকে দিতে হবে। হুম, পরে সে শিক্ষিত হয়ে জায়গা বাইরে। বাচ্চা গরিব ফ্যামিলিটাকে গরিবের মধ্যেই রেখে। সো অ্যান্ড দি আদার থিং ইজ যে ওই যে আপনি যেটা অলরেডি মেনশন করলেন যে একটা স্টেরিওটাইপ থ্রেট থাকে হুম, যে যখনই হচ্ছে বাচ্চারা আসে পুওর সোসাইটি থেকে অথবা লোয়ার কাস্ট থেকে, টিচাররা মনেই করে ওরা হচ্ছে বলদ, ওরা হচ্ছে স্টুপিড, এবং তারা দে স্টপ গিভিং ফোকাস অন দোজ কিডস। সো দিস অ্যাকচুয়ালি গরিবের আর কি প্রুভেন। পড়া কতটুকুই পড়তে পারবে আর কি, এরা গরিব এক্সাক্টলি মানুষ কি করবে আর? হ্যাঁ, সেটাই করে কি পইড়া-টইড়া করবে। কি করবে? মানে আমার এখনো মনে আছে ভাই, আমার মেট্রিক পরীক্ষার পরে আই ওয়াজ মানে ওই ডিসকাশন চলতেছিল যে আমাকে বেকারিতে গিয়ে কাজ করতে হবে। পড়াশোনা করে করব কি? হ্যাঁ, হ্যাঁ, ইনকাম তো হচ্ছে না ইনস্ট্যান্টলি। So many things that I find similarities with my personal life when I হুম, was হুম, reading হুম, this book. And now I have answers to those questions that I had about education, how education is regarded among the poor. ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি লাস্ট ফিউ ওয়ার্ডস বলতে চাই এডুকেশন নিয়ে। তুমি যেই আলোচনাটা করেছো, কিভাবে এডুকেশন আহ, শুধুমাত্র যদি আমরা মার্কেটের উপর ছেড়ে দিই, অর্থাৎ যদি ডিমান্ড থাকে এডুকেশনের, মানুষ তাহলে এমনিতেই এডুকেশন মানে অ্যাচিভ করবে, অ্যাভেইল করবে। এটা একটা খুব সুন্দর কথা। কিন্তু নিউ লিবারালিস্টদের যারা একদমই গডফাদার, মিল্টন ফ্রিডম্যান থেকে শুরু করে হায়েক, এরা দুনিয়ার সবকিছুর কথা ফ্রি মার্কেটের হাতে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব করেছে। কিন্তু আবার তারা বলেছে যে তাদের দরকার ট্রেইন পার্সন, এন্ড দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট, যারা এই ট্রেইন পার্সনগুলো তৈরি করবে। অর্থাৎ তারা কিন্তু শিক্ষাকে পুরোপুরি ওই বাজারের হাতে ছেড়ে দেওয়ার পক্ষপাতী করে নাই। সুতরাং আমরা এমনিতেই যারা ওই অর্থে অতটা পুঁজিবাদী চিন্তা ভাবনা করি না, তারা তো মনে করি যে এটা তো গভর্নমেন্টের দায়িত্ব। ইভেন যারা অতিরিক্ত পুঁজিবাদী বা পুঁজিবাদের একদমই কোর ব্যাকবোন, এই ফ্রিডম্যান বা মিল্টন ফ্রিডম্যান বা হায়েকের মতো চিন্তকরা, তারা কিন্তু শেষ পর্যন্ত বলেছে না, এটা পুরোপুরি মার্কেটের হাতে ছেড়ে দিলে আমরা প্রপারলি ট্রেইন পার্সোনালিটিস পাবো না, আমাদের ইন্ডাস্ট্রির জন্য পাবো না, আমাদের অন্যান্য সেক্টরের জন্য পাবো না। সুতরাং আমাদের এখানে গভর্নমেন্টের ইন্টারভেনশন লাগবে। তুমি জাস্ট খালি বাংলাদেশের কথা চিন্তা করে দেখো, বড়লোকদের কথা, বড়লোকরা হয়তো বা যারা একটু রিচ তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, যারা মিডল ক্লাস তারা হয়তো বা এই যে ইংলিশ ভার্সন বা বাংলা মিডিয়ামে পড়ে। আর আমাদের দেশে একটু যারা লোয়ার ক্লাস বা লোয়ার ইনকাম গ্রুপ অফ পিপল, তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে। এখানে মাদ্রাসাতেও কিন্তু আবার দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে তোমার যেটা আমরা বলি আলিয়া মাদ্রাসা, এটাতে একটা হিউজ চাঙ্ক অফ পিপল পড়াশোনা করে। আর একটা হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার স্টুডেন্ট নাম্বার কিন্তু কম না, এবং এরা কিন্তু একটা রিয়েলিটি, এরা কিন্তু আমাদের সমাজের সন্তান। তারা কেউ হয়তো বা আমার প্রতিবেশীর ছেলে, কেউ হয়তো বা আমার কোনো আত্মীয়র ছেলে, যাদের একটু আর্থিক অবস্থা
একটু খারাপ, অথবা তারা ধর্মীয় কারণেই হোক এই কওমি মাদ্রাসার দিকে যেতে হয়েছে, অথবা আরো অন্যান্য যে সোশ্যাল ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টরগুলোর কারণে তাদেরকে বিভিন্ন ধরনের স্কুল সিস্টেমে যেতে হয়েছে। এখন দিন শেষে আমরা যদি একটা দেশ হিসেবে উন্নত হতে চাই, আমাদের প্রত্যেকটা গ্রুপকে একটা বেসিক লেভেলের স্কিল করতে হবে। যেমন ধরো, আমি বাদ দিলাম বাংলা ভার্সন, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সনের কথা, যারা আরবি মিডিয়ামে পড়ে বা তোমার কওমি মাদ্রাসাতেই পড়ে, তাদের কি শেখা দরকার? তাদের তো তারা যেহেতু একটা লম্বা সময় পর্যন্ত আরবি ভাষা দিয়ে পড়ে, আমি মনে করি যে তাদের লিস্ট তারা যদি আরবি ভাষাটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে পারে, এটা বলা পড়া শেখা, তাহলে কিন্তু অনেক বড় একটা টেকনোলজি তাদের হাতে চলে আসলো আর কি। এটা আমি বিশ্বাস করি আর কি। পাশাপাশি তারা এবং যেহেতু এবং এবং হচ্ছে ইট হ্যাজ এ মার্কেট। আমাদের পুরো মিডল ইস্টার্ন মার্কেট আছে, যেখানে গিয়ে হ্যাঁ, ইফ দে নো অ্যারাবিক দে ক্যান ডু সো মাচ বেটার। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি। এখন আমরা যেহেতু এই জিনিসটা আমাদের ধর্মীয় প্রয়োজনীয়তা বা সামাজিক প্রয়োজনীয়তার কারণে আমাদের পড়তে হয়, তাহলে কেন এইটা আমরা পড়বো, ঠিক আছে, কিন্তু এটা আমরা শেখার জন্য পড়বো। শুধু আমি একটা সার্টিফিকেট বা একটা টাইটেল অর্জন করলাম, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি আসলে সত্যিকার অর্থে এই ভাষাটা, ওই যে বইয়ের লার্নিং গুলো, এই জিনিসগুলো যাতে শেখা হয়, এবং তাহলে তারা কাজ করে। পাশাপাশি যদি তারা একটু রিডিংটা বাংলা ইংরেজি একটু একটু বেসিক লেভেল শিখতে পারে, দেখবে যে তারা কিন্তু ওই যে যারা বাংলা ভাষা নিয়ে পড়ে, তাদের কিছু কিছু জায়গায় তাদের সমকক্ষ হিসেবে কম্পিট করতে পারে মার্কেট। কারণ দিন শেষে সবাইকে কিন্তু আহ, তোমার ওই ইনফর্মাল ইকোনমিতে রাখলে দেশের ক্ষতি এবং তাদেরও ক্ষতি আর কি। এবং তাদের যেই শিক্ষা ব্যবস্থা রয়েছে, তাদের মধ্য থেকেই যতটুকু বেস্ট আউটপুট ওইখান থেকে নিয়ে আসা যায়। অর্থাৎ ফর্মাল লাইন ইকোনমিতে তারা যাতে একজন মোটামুটি ভালো এমপ্লয়ি হিসেবে চ্যানেল হতে পারে, এই চ্যানেলিং এর ব্যবস্থাটা সরকারকে করতে হবে। সরকার বলতে এখানে আমি বলবো যে সরকার, এবং পাশাপাশি যেহেতু ধরো আমি যদি কওমিদের কথাই বলি, তাদের তো একটা বোর্ড রয়েছে বা তাদের একটা গভর্নিং বডি রয়েছে। তারাও যদি এই জিনিসটা চিন্তা করে, হ্যাঁ তারা তো আরবি ভাষাটা শিখছে, তা আরবি ভাষাটা ভাষা হিসেবে শিখুক, তারা টাইটেলটা পাক, কিন্তু তারা ভাষার যে দক্ষতাটা এটা যদি প্রপারলি থাকে, সাথে বাংলার দক্ষতাটা, তো আমরা যেহেতু আমার মাতৃভাষা বাংলাটা আমরা মোটামুটি করে শিখলাম। আর ইংরেজি যদি পারি ভালো, নাহলেও মোটামুটি মানে দুইটা ভাষা শিখলে কিন্তু খারাপ না। পাশাপাশি এখনকার সময় আমাদের যদি আইসিটি নিয়ে মোটামুটি আইডিয়াটা সবার হওয়ার সুযোগ রয়েছে, তারাও যদি এই আইডিয়া গুলো পায়। আমি শুধু মানে তাদের আরবি ভাষার ক্ষেত্রে বলছি না, আরবি আরবি ভাষায় যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ে, কমিতে যারা পড়ে, আমাদের বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম যারাই পড়ে, তাদের যাতে ওই লার্নিংটা হয়, যে লার্নিংটা তাকে ফর্মাল ইকোনমিতে চ্যানেলিং করার সুযোগটা দেয় থ্রু দেয়ার স্কিল অ্যান্ড এন্ডেভার, যে সে চাইলেই ইচ্ছা করলে তার এই স্কিল লেভেলটা তার এমপ্লয়মেন্ট জেনারেশনে কাজে লাগাইতে পারে, সে যে উদ্দেশ্যেই যেটা পড়াশোনা করুক আর কি। এবং এটা আমি মনে করি ইভেন ইন দ্য প্রেজেন্ট স্ট্রাকচার এটা করার সুযোগ রয়েছে। এবং তাহলেই আমি মনে করি যে আমরা যে বইটা পড়লাম বা যারা এই বইটা পড়বে, পুর ইকোনমিক্স রিগার্ডিং এডুকেশন চ্যাপ্টারটা, তারা এটা প্রপারলি বুঝতে পারবে। ধরো এই যে মনে করো যে আমাদের কিছু কিছু জিনিস হচ্ছে কি প্রয়োজনীয়তার খাতিরে উদ্ভব হয়, যেমন কমি মাদ্রাসা, এটা একটা প্রয়োজনীয়তা। অনেক বাচ্চারা রয়েছে যাদের স্টেট এখনো অতটা ক্যাপাসিটি নাই যে তোমার প্রপারলি মানে টেক কেয়ার করতে পারবে। কমে মাদ্রাসা থেকে তারা কিন্তু মোটামুটি একটা ফিডিং পায়, তারপরে তোমার প্রোটেকশন পায়। ইভেন ধরো যে একটা মা, সে সারাদিন গার্মেন্টস লেবার হিসেবে কাজ করে, শ্রমিক হিসেবে কাজ করে, তার বাচ্চাটার বয়স 3-4 বছর। বাংলাদেশের কি এমন কোনো স্ট্রাকচার রয়েছে যেখানে তোমাকে 8-10 ঘন্টা আহ ওই যে চিলড্রেন সার্ভিস, কি ওই সার্ভিসটা তোমার বাচ্চাকে দাও, এটার নাম কি? প্রি স্কুল, প্রি স্কুল সার্ভিস, আর আরেকটা কি চাইল্ড প্রি কেয়ার স্কুল সার্ভিস, ডে এটা কি? কেয়ার। হ্যাঁ, হ্যাঁ, ডে কেয়ার সার্ভিস। এটা কি তোমার মানে মানে বাংলাদেশের ইকোনমির ওই স্ট্রাকচারটা কি দাঁড়িয়েছে যে মায়ের এই বাচ্চাদের যাদের বয়স 4-5-6 বছর এটা দেওয়া সম্ভব? কিন্তু এটা কিন্তু ইনফর্মালি আমাদের এই মাদ্রাসাগুলো দেয় আর কি, এবং যার কারণে দেখবে তাদের একটা প্রয়োজনীয়তা রয়েছে, এটা একটা ইকোনমিক প্রয়োজনীয়তাও রয়েছে আর কি। এটা তুমি প্রত্যেকটা জিনিসের সাথে ইকোনমিক্সের একটা রিলেশন করতে পারবা, অর্থনৈতিক, ধর্মীয়, কালচারাল, ইকোনমিক সব মিলেই একটা সমাজ হয় আর কি। সুতরাং কোনো কিছুকে আমি মানে একদম ফেলে দিতে বলছি না যেটা এখন স্ক্র্যাপ করো বা এরকম, কারণ আমরা এটা চিন্তা করাটা আসলে মানে অতটা সায়েন্টিফিক না। যাই করতে হবে যে আমাদের এই মুহূর্তে টার্গেট হবে, যেহেতু আমরা ইকোনমিক্স নিয়ে কথা বলবো, যে 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 মিডিয়ামে পড়ুক, যে এডুকেশনে, তাদের যাতে প্রপার স্কিলটা, বেসিক লেভেল স্কিলটা হয়, এবং আমাদের টার্গেট থাকবে তাদেরকে প্রপার ফর্মাল ইকোনমিতে চ্যানেলিং করা। মানে একটা বাচ্চা যদি পড়ে পড়াশোনা করে, তারা জানে না যে কি করবে, এটা তো হতে পারে না। তারা জানবে যে আমি এটা পড়ছি, আমি এটা, আমার একটা এরকম ফিউচার আছে, অথবা আমি এটা পড়ছি ঠিক আছে, বাট আমার এইরকম এরকম কাজ করতে হবে, বা আমি আমার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, ছোটবেলা থেকেই তাদেরকে ওই জিনিসগুলো শেখানো হয়। যে সে যদি ছোটখাটো ব্যবসাও করে, এই ব্যবসাটার বেসিক যে এরিথমেটিক পাটিগণিতের হিসাবটা তো তার জানা দরকার আর কি, যে ব্যবসার হিসাব রাখার জন্য হলো সেটা সে যাতে জানতে পারে। সে যদি তোমার মনে করো যে লেবার হিসেবে কাজ করে, তার যদি বেসিক তোমার আহ, যেসব টেকনোলজি থাকে, এই টেকনোলজি সম্পর্কে তাদের যদি একটু ট্রেনিং দেওয়া হয়, স্কুল সিস্টেমে, মাদ্রাসা সিস্টেম, অথবা যে কোনো সিস্টেমে হোক, তাহলে দেখবা যে তারা কিন্তু প্রপার ট্রেনিং হিসেবে মানে মার্কেটে প্রবেশ করতে পারবে। ওই ক্ষেত্রে আমি বলবো যে তখন মিল্টন ফ্রিডম্যানকেও আমরা মোটামুটি ভালোভাবে ওবে করতে পারবো। অর্থাৎ আমার বক্তব্য এইটুকুই যে আমাদের শুধুমাত্র এই এনরোলমেন্টের দিকে, বা আমরা আমাদের বাচ্চাদেরকে এমএ পাশ করাইছি, টাইটেল পাশ করিয়েছি, বা তোমার মানে অনেক বড় বড় ডিগ্রি দিয়েছি, দিস
নট অনলি অ্যাবাউট ডিগ্রিজ অর পাস অর সার্টিফিকেটস, যে প্রপার লার্নিংটা হয় কিনা তাদের, এইটা পরবর্তীতে কর্মক্ষেত্রে তারা যাতে কাজে লাগাতে পারে এবং ফিউচারে তাদের একটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হওয়ার সুযোগ থাকে। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আহ, শুরু থেকেই তৈরি করা উচিত আর কি। এটা আমি মনে করি। তো তুমি যদি এর পরের চ্যাপ্টারে যেতে চাও, লার্জ ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বার ইন ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার নিয়ে একটা ভালো ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে। তুমি এই চ্যাপ্টারটা যেটা নেক্সট চ্যাপ্টারটা যে মানে আপনি কয়জন বাচ্চা নিবেন, হুম দ্যাট হ্যাজ আ রিলিজিয়াস কম্পোনেন্ট টু ইট। হুম হুম সো আমার ছোটবেলায় আমি একবার এক হুজুরের সাথে, আমারই রেসপেক্টেড হুজুর, আই রিয়েলি লাভ দ্যাট হুজুর, তার সাথে একটা আর্গুমেন্টে চলে গেছিলাম যে আহ, মানে আর্গুমেন্টটা ছিল যে সে বলতেছিল যে উই শুড নট ডু ফ্যামিলি প্ল্যানিং অ্যাকর্ডিং টু হুম ইসলাম, উই ক্যান নট হুম ডু ফ্যামিলি প্ল্যানিং। দেন আমি ওই সময় বলতেছিলাম যে আমার আমার দাদার 7-8 জন ছেলে মেয়ে ছিল, হুম তো তাদের টেক কেয়ার করতে যে পরিমাণ কষ্ট হয়েছে, যদি ছেলে মেয়ের নাম্বার কম হইতো তাহলে তারা একটু টেক কেয়ারটা ভালো করতে পারত। হুম তখন কেউ কোনো আর্গুমেন্ট হয়েছে, বাট দেয়ার হুম ওয়াজ নো সলিউশন। বাট দিস বুক অ্যাকচুয়ালি গেভ মি দ্যাট অ্যান্সার, অ্যাকচুয়ালি হুম ওয়াজ আই রাইট অর রং। হুম সো অ্যাকর্ডিং টু, যখন আমি পড়ছি, আমার যেই অ্যাটিচিউডটা ছিল ওই সময়, ওই হুম অ্যাটিচিউডটা হচ্ছে থমাস ম্যালথাস আর হচ্ছে গ্যারি বেকারের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছো? খুবই তোমার সো এক্সট্রিম লেভেলের তোমার ডেঞ্জারাস অপিনিয়ন আর কি, যে কোনো ওপেনিয়ন আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো এখানের মধ্যে আমার যেই আইডিয়াটা ছিল যে ধরেন এই বইয়ের মধ্যে যে এক্সাম্পলটা নিয়ে আসছে যে একটা লোক পাক সুদারনো, সে হচ্ছে স্ক্র্যাপ কালেক্টর, খুবই গরিব, কিন্তু তার 9 জন চিলড্রেন। সো দ্যাট ইজ হোয়াট, লাইক অ্যাকর্ডিং টু হুজুর, হি ডিড দ্য রাইট থিং। হুম বাট আমার মতে যে তার যদি 9টা না হয়ে 2টা হইতো, তাহলে তো হি কুড হ্যাভ টেকেন মাচ বেটার কেয়ার অফ দোজ হুম চিলড্রেন। সো পলিসি মেকাররাও আমার মতোই চিন্তা করে যে যদি বেশি বাচ্চা হয়, দেন আপনার পায়ের মধ্যে স্লাইস বেশি, তো বাচ্চারা এক এক কম স্লাইস পাবে, এবং হচ্ছে তারা গরিবই থেকে যাবে সারা জীবন। ইন্টারেস্টিংলি যখন রিসার্চ করা হয়েছে, হুম ঠিক আছে, যে হুম এই যে অ্যাক্সিডেন্টাল লার্জ ফ্যামিলিজ, যে ধরেন টুইন্স হয়ে গেছে, হুম অথবা হচ্ছে যে যাদের বাচ্চা নিতেই ছিল, মানে বাচ্চা নেওয়া ট্রাই করতেছিল যে আমার বয় হওয়ার জন্য, একটা ছেলে হওয়ার জন্য, সেই বাচ্চা নিতেছিল, এরকম ফ্যামিলিকে অ্যানালাইসিস করে পাওয়া গেছে দেয়ার ইজ লিটারেলি নো এভিডেন্স যে যখন হুম আপনার ফ্যামিলি মেম্বার বেশি থাকবে, বাচ্চা বেশি থাকবে, ওই বাচ্চারা ডিপ্রাইভড হয়। হুম হুম কোনো রিসার্চ এটা পায় নাই। হুম এমনও পাওয়া গেছে মাঝে মধ্যে যে আপনার কিছু চাইনিজ রিজিয়নে যে গার্লস উইথ এ ইয়াঙ্গার সিবলিং, তারা হুম অ্যাকচুয়ালি বেশি এডুকেশন পাইছে। তো যখন হচ্ছে সিবলিংস বেশি, হুম এমন না যে তারা টেক কেয়ার কম করছে। হুম সো যেটা হচ্ছে আমাদের ইনটিউশনের এগেনস্টে এটা চলে যায়, হুম এবং নর্মালি যে আমাদের এই যে থমাস ম্যালথাস, গ্যারি বেকার, হুম এদের মাথা থেকে যে ইনটিউশনটা, হোয়াই দিস হ্যাপেন, দিস শুড বি দ্য অপোজিট, দ্য রিসার্চ শুড ফাইন্ড হুম আউট যে বেশি বাচ্চা থাকলে আপনার টেক কেয়ার করা কষ্টকর, এবং তারা পুর থেকে যায়। হুম মেইন প্রবলেমটা এখানে যেটা হচ্ছে যে যখনই কোনো একটা ফ্যামিলিতে বাচ্চা বেশি থাকে, তখন ওই ফ্যামিলিতে আইদা তারা হচ্ছে কাজ বেশি করে, হুম অথবা হচ্ছে তারা হচ্ছে সেভ কম করে। হুম সো যেহেতু কাজ বেশি করা অথবা সেভিং কম করা, দুইটারই একটা আউটপুট হচ্ছে আমার ক্যাশ ফ্লো বাড়ে, এবং ওইটার মাধ্যমে দে ট্রাই টু সার্ভাইভ অন দ্য ডাইলুটেড রিসোর্সেস more efficiently. হুম So that is one of the reasons why this happened. হুম So that means there is no smoking gun হুম যে আপনাকে প্রুভ করবে যে এখানে আমাদের ইন্টেনশনটা হচ্ছে রং, হুম যে লার্জ ফ্যামিলি হইলেই ওখানে বাচ্চারা যে পড়াশোনা করতে পারবে না, অথবা হচ্ছে তারা যে টেক কেয়ার কম হবে, দ্যাটস নট অ্যাকচুয়ালি ট্রু অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ অফ দিস অথার্স। না ঠিক আছে। এখানের মধ্যে এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আনসার করা হয় যে হুম ইজ দ্য পপুলেশন বম, এই যে পপুলেশনের যে গ্রোথ, এটা কি মডার্ন কন্ট্রাসেপশনের ল্যাক অফ অ্যাক্সেসের কারণে হয়েছে? হুম হুম দ্যাট ইজ অ্যানাদার ফাইন্ডিং, যে যেহেতু তাদের কাছে কন্ট্রাসেপশন নাই, অথবা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং টুলসগুলো নাই, বিভিন্ন রিজিয়ন যেমন কেনিয়া বা বিভিন্ন আফ্রিকান কান্ট্রিতে যে পপুলেশনটা বাড়ছে, এবং হচ্ছে রিস্কি সেক্স উইথ এইচআইভি এইডস এগুলো যে হয়েছে, এগুলো কি ল্যাক অফ অ্যাক্সেসের কারণে, ল্যাক হুম অফ কন্ট্রাসেপশনের কারণে? হুম দ্যাট ইজ অ্যানাদার রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ আপনার এখানের মধ্যে কেনিয়াতে যেটা দেখা গেছে যে স্কুল গার্লস ইন কেনিয়া have high pregnancy rates, like হুম 30% of the children, হুম হুম মানে তারা হচ্ছে, এবং যারা এরকম হাই হয় তারা হচ্ছে পরবর্তীতে রিস্কি, এইচআইভি রিলেটেড সেক্স, যে ওই টাইপের যে হুম প্রবলেমেটিক সিচুয়েশন লাইফে ওরা ওই সিচুয়েশনে পড়ে। তো এই জিনিসটাকে রিসার্চ করতে গেলে যে অ্যাকচুয়ালি ওয়াই দিস হ্যাপেন্স, সো
আমাদের যে আমি যদি আবার ডিমান্ডওয়ালা সাপ্লাইওয়ালাদের কাছে যাই, হুম, তো এটা হচ্ছে সাপ্লাইওয়ালাদের সিস্টেম হচ্ছে জেফ্রি সেক্স মনে করে যে যেহেতু কন্ট্রাসেপশন নাই, ওখানে কন্ট্রাসেপশন নেওয়ার ট্রাই করে বাট ওখানে পাওয়া যায় না, হুম, সেহেতু এই ঘটনাটা ঘটে। মজার ব্যাপারটা হচ্ছে যখন স্টাডি করে দেখা গেছে যে ইন্দোনেশিয়া এবং কলম্বিয়াতে হুম, যে ওখানের মধ্যে আপনি ইজিলি কন্ট্রাসেপশন দিলেন, হুম, কিন্তু এটা কোনো ফার্টিলিটি রেটের মধ্যে প্রবলেম মানে সলিউশন আনে নাই, মানে ফার্টিলিটি রেট কমে নাই। বাচ্চারা ওই মানে মানে মহিলারা ওই একই রেটে বাচ্চা নিচ্ছে, হুম, হুম, ফ্যামিলির মধ্যে একই রেটে হচ্ছে বাচ্চা জন্ম হচ্ছে। সো এটা একটা যে রিসার্চ, বাট আরেকটা রিসার্চ কেনিয়াতে তারা করছে, যেখানে হচ্ছে হুম, হুম, তারা ফ্রি স্কুল ইউনিফর্ম দিছে, যে স্কুল ইউনিফর্মের মধ্যে একটা জিনিস লেখা ছিল, সেটা হচ্ছে ABCD। সো ABCD মানে কি? এ হচ্ছে অ্যাবস্টেইন, মানে হচ্ছে আপনি আটকাবেন নিজেকে, কিছু হুম, করবেন না। দেন হচ্ছে বি ফেইথফুল, মানে হচ্ছে আপনি রিলিজিয়াসের দিকে তাকান প্লিজ। বি ফেইথফুল, ডু নট ডু এক্সট্রা ম্যারিটাল অর হুম, ম্যারেজ বিফোর সেক্স বিফোর ম্যারেজ। And then even if you do that, use condom. So that is ABCD. হুম। So when they put out this free school uniform, সেটা অ্যাকচুয়ালি বেশি ইফেক্ট করছে দেন গিভিং কন্ট্রাসেপশন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আপনি জিনিসটা বুঝে না। প্রথমে আইডিয়াটা কি ছিল? আপনি যদি কন্ট্রাসেপশন দেন তাহলে হুম, বাচ্চারা ওই মহিলারা নিবে এবং হচ্ছে পপুলেশন গ্রোথ কম হবে এবং সেফ সেক্স হুম, হবে। বাট দ্যাট ডিডন্ট ডু। আপনি যখন কন্ট্রাসেপশন বাড়াইছেন অ্যাকর্ডিং টু রিসার্চ। হুম, বাট আপনি যখন এরকম একটা সোশ্যাল ইউনিফর্ম দিলেন, হুম, যেখানে একটা সুন্দর স্লোগান বানায় দিলেন ABCD, অ্যাবস্টেইন, বি হুম, ফেথফুল অ্যান্ড ইউজ এ কন্ডম, হুম, দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড মোর। সো এখানের মধ্যে যেই ব্যাপারটা আসে যে যেটা হচ্ছে আমাদের ইনটিউশনকে মানে হোয়াই দিস ইজ রং, হোয়াই ইট ওয়েন্ট, মানে এটা আমাদের ইনটিউশনের এগেনস্টে কেন গেল, হুম, সেটা হচ্ছে যে আমরা ধরে নেই ওমেন লোকজনরা লোকজনরা এক্সিডেন্টাল বাচ্চা নেয় শুধুমাত্র হচ্ছে তারা কন্ট্রাসেপশন নাই এই কারণে, কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করি না যে একটা গরিব মেয়ে, তার কাছে অপশন আছে যে দে ক্যান, মানে কেনিয়াতে যে তারা হচ্ছে সুগার ডেডির কাছে যেতে পারে। হুম, এমনও তো হইতে পারে যে দে ডু এ ক্যালকুলেটেড চয়েস যে তারা হচ্ছে এই সুগার ডেডির সাথে কিছুদিন থেকে হুম, হুম, টাকা পয়সা ইনকাম করে দেন দে উইল হ্যাভ দেয়ার ওন ফ্যামিলি এন্ড সেট হুম, আপ দেয়ার হুম, ওন, at least বিকজ খাইতে এই দিতে পারছে বা একটা ফ্যামিলির মধ্যে থাকতে পারছে আরকি। ফ্যামিলির মধ্যে তো থাকতে পারছে, যে এই হুম, যে একটা আইডিয়াটা এটা আমরা মেনে নিতে পারি না। দিস ইজ ব্যাড, সোশ্যালি ব্যাড। সো এই যে ইস্যুটা মাঝে মধ্যে এই জিনিসটা হয় যে ফার্টিলিটি ডিসিশনস ইজ লার্জলি কনসিয়াস চয়েস, যে মানুষ সচেতনভাবেই এই ডিসিশনগুলো নেয় যে কয়টা বাচ্চা নিবে কয়টা বাচ্চা নিবে না। এই যে অ্যাক্সিডেন্টের কারণে হয় হয়, বাট দ্যাট ইজ নট অ্যাজ সিভিয়ার অ্যাজ উই থিঙ্ক, হুম, as the researcher, as the normal ideology thinks. So again, why good policies fail? This is one of the ideology which makes good policies fail. মজার ব্যাপারটা আরেকটা যেটা হচ্ছে এখানের মধ্যে আসে, যে যেটা আমি সবসময় ফেস করে আসছি, যে হুম, এই একটা ডিসিশন কিন্তু আরেকটা ওয়েতে আসে, যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে নেগোসিয়েশনটা কেমনে হয়, আচ্ছা। যে বাচ্চা নিবে কি না নিবে। সো আমাদের যে জিনিসটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে যে হাউস হোল্ড তারা হচ্ছে এফিসিয়েন্ট ইউনিট, যেখানে যে ডিসিশনগুলো হয় সেটা এফিসিয়েন্টলি হয় এবং সবাই ইকুয়াল রাইটস থাকে ওই ডিসিশনের মধ্যে, এবং এভাবেই তারা হচ্ছে তাদের ফার্টিলিটি ডিসিশন নেয়। কিন্তু আবার এখানের মধ্যে একটা রিসার্চ করছে যে ইজ ইট ট্রু, মানে এই যে একটা ইনটিউশন, এই যে একটা আমরা হাইপোথিসিস করলাম এই যেটা অ্যাকচুয়ালি ট্রু, হুম, দেখছে যে না এটা ট্রু না। কারণ যে দেখছে যে তারা হচ্ছে বিভিন্ন রকমের ফ্যামিলি আছে যাদেরকে হচ্ছে ল্যান্ড আছে। এখন ওই ল্যান্ডের ধরেন কিছু ল্যান্ডের অংশ হচ্ছে জামাইদের আর কিছু ল্যান্ড হচ্ছে ওয়াইফের। হুম, সো যখন হচ্ছে আপনি ওই ফ্যামিলিতে রিসোর্স দিচ্ছেন, ধরেন টাকা দিচ্ছেন যে তুমি হচ্ছে ফার্টিলাইজার কিনো হুম, তোমার ল্যান্ডের জন্য, তো তারা ডিসিশন নেয় সবসময় যে ম্যান যেই ল্যান্ডটাকে চাষ করতেছে মানে হাজব্যান্ড ওখানে বেশি ফার্টিলাইজার দেয়, যেখানে ওয়েমেন চাষ করতেছে ওখানে কম ফার্টিলাইজার দেয়, মানে ওখানে কম রিসোর্স যায়। সো দ্যাট মিনস হচ্ছে একটা ফ্যামিলির ভিতরেও যে ডিসিশনটা হয়, এখনো আমাদের ভিতরে ওই সেন্সটা আছে যে যেহেতু ম্যান এটা করতেছে তো এটা ভালো, যেহেতু ওয়েমেন চাষাবাদ করতেছে সেটা খারাপ। কিন্তু যদি আপনি ওয়েমেনের ওখানে বেশি দিতেন বা এফিসিয়েন্টলি যদি অ্যালোকেট করতেন, আপনার প্রোডাকশন 6% বাড়ত, হুম, ফ্যামিলি প্রোডাকশন। সো এখানেও অ্যাগেইন আমাদের মাথায় যে আমাদের নর্মাল আইডিওলজি যে কি, যে হুম, ফ্যামিলিরা হচ্ছে একসাথে বসে ডিসিশন নেয়, হুম, আমরা ভুলে যাই যে ইট ইজ নট। একটা ফ্যামিলির ভিতরে সবসময় এখনো মেল ডোমিনেটেড সোসাইটিতে মেলের ইনফ্লুয়েন্সটা বেশি থাকে, অথবা ফিমেল ডোমিনেটেড সোসাইটিতে ফিমেলের হুম, ইনফ্লুয়েন্সটা বেশি থাকে, মানে একটা না একটা ইনফ্লুয়েন্স বেশি থাকে এবং দে আর নট এফিসিয়েন্ট।
সো ফ্যামিলি ইজ অলওয়েজ এ কমপ্লেক্স বার্গেনিং টেবল, যেখানে হচ্ছে শুধুমাত্র ফ্যামিলির যে কনসিডারেশন এগুলো আসে না, এগুলোর সাথে সাথে আসে যে সোসাইটি কিভাবে চিন্তা করতেছে, রিলিজিয়ন কিভাবে চিন্তা করতেছে, তার কালচার কিভাবে চিন্তা করতেছে, ওই সব কিছু চিন্তা করেই ফ্যামিলির মধ্যে ডিসিশন হয়, অ্যান্ড হুইচ মেক্স মোস্ট অফ দ্য ডিসিশন ফলস অর লাইক ফেল। লাস্ট যে কোয়েশ্চেনটা আমি মানে এখানের মধ্যে হাইলাইট করতে চাই যে ইট ওয়াজ লাইক এ পাজল, যে যদি মানে কেন বাচ্চা মানে যখন গরিবদেরকে টাকা থাকে না, তারপরেও তারা কেন বেশি পরিমাণে বাচ্চা নেয়, মানে হোয়াই গরিব কন্টিনিউ টু হ্যাভ লার্জ ফ্যামিলিজ যদিও তারা বুঝতে পারে যে তারা ফাইন্যান্সিয়ালি সেট হচ্ছে। সো এখানের মধ্যে প্রথম যে এক্সাম্পলটা চলে আসে পাক সুদারনো, যে তার 9টা চিলড্রেন। তো 9টার মধ্যে সে চিন্তা করে রাখে যে ভাই আমার যদি একটা কোনো ক্রমে পড়াশোনা করে বড়সড় হয়ে যায়, বড়লোক হলো। সো গরিব মানে যখন হচ্ছে আমার আমার বৃদ্ধ হবে, তখন হচ্ছে আমি কি পাবো, আমি হচ্ছে সে আমাকে টেক কেয়ার করবে। সো এই যে একটা আইডিয়া দ্যাট অ্যাকচুয়ালি মেসেস আপ আওয়ার নর্মাল ইনটিউশন, যে মানে আমরা যেটা মনে করি যে গরিবরা বলদ, এই কারণে ওরা হচ্ছে এতগুলো বাচ্চা নেয়। না, ওরা বলদ না, না, ওরা ওরা হচ্ছে smart। দেখেন, আমি আর আপনি যখন আমরা রিটায়ার করব, আমরা অলরেডি প্ল্যান করতেছি আমার পেনশনের জন্য। আমার অলরেডি আমার স্যালারি থেকে কিছু কিছু টাকা চলে যায় আমার পেনশন, আমি বউরা বয়সে কেমনে থাকবো। আমি এটা কখনো চিন্তা করতেছি না যে আমার একটা ছেলে, ও আমারে পালবে কোনো সময়। আমি মানে আপনিও এরকম চিন্তা ভাবনা করতেছেন না, উল্টা আপনি কিছু রেখে যাবেন আর কি আপনার ছেলে মেয়ের জন্য। সো গরিবদের জন্য যারা এক্সট্রিমলি পোর, তাদের কিন্তু এই ফ্যাসিলিটিটা নাই, তাদের কোনো ফিক্সড জব নাই যেখানে তারা পেনশন পাবে। সো এতে যেটা হয় সেটা হচ্ছে যে ওদের জন্য লটারি টিকেট অথবা হচ্ছে সেভিং ইনস্ট্রুমেন্ট অথবা পেনশন হচ্ছে ওই বাচ্চাটা। সো আমি যদি বেশি বাচ্চা নেই, তো আমার রিস্ক ডাইভার্সিফিকেশনটা বেশি হয়। আমার যদি 9টা বাচ্চা থাকে, তো একটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। সো রেদার দেন আমার যদি একটা বাচ্চা থাকে, একটা বাচ্চা থাকলে মরেও যেতে পারে, তো মরে গেলে তো সেক্ষেত্রে শেষ সব কিছু। সো এই যে একটা আইডিয়া, দ্যাট আইডিয়া অ্যাকচুয়ালি ডিসাইডস দ্যাট ওয়াই poor keeps having more children even though they are financially burdensome. বাট দি আদার থিং ইজ, যেখানে হচ্ছে আপনার চায়নার মধ্যে যে জিনিসটা হয়েছে, চায়নাতে তারা একটা রিসার্চ করছে, যে রিসার্চের মধ্যে তারা দেখছে যে যখন ওয়ান চাইল্ড পলিসি হয়েছে, এবং যখন ওয়ান চাইল্ড পলিসির মাধ্যমে দেখা যাচ্ছে যে মানে চাইনিজ পপুলেশন তাদের এনাফ বাচ্চা কাচ্চা নাই যারা হচ্ছে ভবিষ্যতে তাদের টেক কেয়ার করবে, তাদের সেভিংস রেট, হাউস হোল্ড সেভিংস রেট ইন শর্ট আপ বাই 10%। মানে দে স্টার্টেড সেভিং মোর ফর দেমসেলভস, যেহেতু তারা বাচ্চা নিতে পারে না। সো দ্যাট অ্যাকচুয়ালি অফসেট, যে যেহেতু আমার বাচ্চা নাই আমি সেভিংস বেশি করব, আর যদি আমার বাচ্চা বেশি থাকতো তাহলে আমি সেভিংস কম করতাম। সো দ্যাটস হাউ দিস অফসেট ইটসেলফ, এন্ড দে আর রিয়েলি ইন্টেলিজেন্ট। সো আমাদেরকে জানতে হবে এরকম ইনটিউশন বা আইডিওলজি ড্রিভেন পলিসি না নিয়ে আমাদেরকে পলিসি নিতে হবে ফ্যাক্ট ড্রিভেন, রিসার্চ ড্রিভেন, এবং আমাদের ওই 3 I অফ ওয়াই গুড পলিসিস ফেল, এগুলো থেকে দূরে থাকতে হবে। প্রথমত আমাদের গরিবদের নিয়ে কিছু মিথ আছে, যে আমরা মনে করি এই কারণে তারা বাচ্চা বেশি নেয়। একটা মিথ হচ্ছে যে তাদের কাছে মনে হয় যথেষ্ট পরিমাণে কন্ট্রাসেপটিভ নাই, জন্ম নিয়ন্ত্রণ পিল বা সামগ্রী, কন্ডম, এটা সেটা মনে হয় না, এই জন্য তারা মানে বাচ্চা নিয়ন্ত্রণ করতে পারে না, অথবা তারা জানেই না যে কেমনে বাচ্চা নিয়ন্ত্রণ করতে। তারা আসলে সব জানে এবং তাদের কাছে দরকার হলে এটা অ্যাক্সেস আছে, বা তারা এটা দরকার যদি মনে করতো তাহলে তারা এটা মানে জোগাড় করে নিত আর কি। আবার মনে করি যে তারা খুব মূর্খ, তারা যেহেতু পড়াশোনা করে না এই জন্য তাদের এই ব্যাপারে কোনো আইডিয়াই নাই, যে মানে তাদের ল্যাক অফ নলেজের কারণে তারা অনেক বেশি বাচ্চা নেয়। এই যে তিনটা আমাদের মানে কমন, পপুলার এবং ইনটুইটিভ আইডিয়া, তিনটা আইডিয়াই ডিবাং করেছে মিস্টার ডুফ্লো এবং ব্যানার্জি, যে না এটা সত্যি না, গরিবরা অনেক স্মার্ট। তারা এগুলা যে আমরা মনে করছি যে এগুলো হচ্ছে তাদের ভুল, এইসব না থাকার কারণে তারা এই ভুল ডিসিশনটা নেয়, কিন্তু ওনারা বলছেন না, এরা এটা জানে, জানার পরে তাদের একটা গ্রুপ অফ লিস্ট অফ প্রেরিকুইজিট রয়েছে অথবা ডিমান্ড রয়েছে, ওই ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য তারা আসলে অধিকতর বাচ্চা নেয় আর কি, এবং ওইগুলো আবার স্মার্ট ডিসিশন। ইভেন ইটস স্মার্টার ইন ইকোনমিক সেন্স অলসো। কিরকম তুমি এটা বলে দিয়েছো যে উম, যদি মানুষ গরিব হয় তাহলে কি তাদের ডেথ রেট, বাচ্চাদের ডেথ রেটটা কিন্তু অনেক হাই থাকে আর কি। যেমন 5 বছরের মধ্যে তোমার গরিব দেশে অনেক বাচ্চা মারা যায়, 30 জন। মানে এদের ধনী দেশে যদি এটা 100 জনে একজন মারা যায়, এটা গরিব দেশে 100 জনে 30 জন মারা যাবে, এরকম আর কি। মানে আমি জাস্ট উদাহরণটা দিলাম, অর্থাৎ এই ডেথ রেটটা অনেক হাই। এখন তারা মনে করে 10টা যদি বাচ্চা নেই, আমার যদি তাহলে তো 5টা মরে যায়, 5টা যদি বেঁচে থাকে তাহলে তো 5টা থাকলো, আবার যদি আমি 2টা নেই তাহলে 2টা মরে গেলে তো আমি শেষ আর কি, ধ্বংস। এইটা কিন্তু মানে তোমার একটা মানে তাদের
ইন্স্যুরেন্স লেভেলের একটা চিন্তা। আরেকটা ইন্স্যুরেন্স হচ্ছে কি যে আমার যদি অনেকগুলো বাচ্চা থাকে, একটা না একটা আমার বুড়া বয়সে আমাকে যখন আমি লাঠিতে ভর দিয়ে হাঁটবো, আমার তো ইনকাম করার সুযোগ থাকবে না, আমাদের তো জমি জমাও নাই, তাহলে আমার একটা বাচ্চা তো আমাকে একটু খেয়ে পরে আমাদেরকে হেল্প করবে আর কি, একটু চাল ডাল দিয়ে অথবা তাদের বাসায় রেখে আমাকে একটু খাওয়ায় পড়ায় বাঁচায় রাখবে। এটাও তারা একটা, ওই যে আমরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড করি না গভর্নমেন্ট চাকরিতে যারা করি আর কি, তো এরকম। তারপর পেনশন ফান্ড থাকে, তোমরাও তো আবার ওই আমেরিকা পেনশন ফান্ডের সিস্টেম আছে। তো তোমাদের যেরকম এরকম পেনশন, আমাদের যেরকম এখানে পেনশন সিস্টেম, গরিব মানুষও তারা এটাকে পেনশন স্কিম হিসেবে ধরে রাখে যে না, আমাদের একটা না একটা বাচ্চা বা অধিক বাচ্চা থাকলে আমার চান্স আছে যে প্রত্যেক বাচ্চা যদি এক বেলা হাফ বেলা করে আমাকে খাওয়ায়, তাহলে তো আমি মানে 3 দিন মানে মানে খাওয়া হয়ে যাচ্ছে একটা একটা করে যদি খাই আর কি। তো নানা ধরনের ইকুয়েশন তাদের মাথায় কাজ করে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে তোমার বাচ্চাদের, এখন আমরা কি, যদি আমার বাচ্চা কম হয় তাহলে আমি কি করবো, আমি ওই বাচ্চার টাকাটা সেভ করে আমি বাচ্চাটাকে এডুকেশনে পড়াবো, এডুকেশন দিব, তাদেরকে শিক্ষা দীক্ষার জন্য আমি স্কুলে পাঠাবো। স্কুলে পাঠালে কিন্তু ওই বাচ্চারা কিন্তু ইনকাম আর্ন করতে পারবে না, ঘটনা তো মানে ক্লিয়ার। তো তার মানে কি, আমি টাকাটা খরচ করছি, আবার বাচ্চা আমার মানে স্কুলে যাচ্ছে কিন্তু আমার তো ইনকাম হচ্ছে না। তার মানে কি, আমি যে কম বাচ্চা নিলাম এর জন্য তো আমাকে আরো বেশি মানে টাকা খরচ বেশি হচ্ছে, এতে আমার তো কোনো লাভ হচ্ছে না আর কি। তার চেয়ে কি ভালো হবে, আমি যদি 3-4 বছর 5-7 বছর যখন হয়ে যাবে, এদেরকে রাদার আমি যদি কাজে কর্মে দিয়ে দিই, আমার এই শিক্ষার খরচটা বেঁচে গেল, এই খরচ দিয়ে আমি আরেকটা বাচ্চা নিয়ে নিলাম, এরা পরে আবার আমাকে আর্নিং দিবে, এবং লিস্ট তো তোমার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আগ পর্যন্ত তো সমস্ত আর্নিং কিন্তু বাবা মারই থাকে আর কি, এবং পরেও তো এটা কাজে লাগে। সুতরাং দিস ইজ এ ভেরি ইকোনমিক ক্যালকুলেটিভ, ক্যালকুলাসের একদম মানে নিউটনের ক্যালকুলাসের মতো একটা মানে টপ লেভেলের ইকোনমিক ডিসিশন আর কি, ঠিক আছে? এখানে কোনো মানে যে বোকামি বা তোমার না জানা বা অজ্ঞতার কোনো ব্যাপার নেই, এটা স্মার্ট অ্যান্ড ভেরি মানে ইন্টারেস্টিং ডিসিশন আর কি। এখন এই ট্রেড অফটা তারা করে, তারা মনে করে যে না, ইফ আই হ্যাভ মোর বেবিস তাহলে এটা আমার জন্য ইকোনমিক্যালি বেটার দেন আমি দুইটা বাচ্চা নিয়ে দুইটা বাচ্চার স্কুলে পাঠাই দিই আর কি, স্কুলে পাঠায় কোনো লাভ নেই, এখন তো কোনো কাজে আসতেছে না, এইটা তারা মনে করেন। এবং আসলে কিন্তু কিছু বাস্তবতা আছেও আর কি, ঠিক আছে? এখন আসলে ওয়ার্ল্ড ওয়াইড বিষয়টা কি, যে তুমি দেখবে যে তোমার একটা দেশে গ্রোথ হওয়ার আগে কিন্তু ফার্টিলিটি রেটটা ড্রপ করে আর কি, বা ড্রপ করলে তখন ওই দেশে একটা ইকোনমিক বুমটা প্রপার হয়, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস। আরটা হচ্ছে যে তোমার দেখা যাচ্ছে যে যেই সব দেশে তোমার প্রপারলি পেনশন সিস্টেম গভর্নমেন্ট থেকে ইম্পোজ করা হয় অথবা সাপ্লাই দেওয়া হয়, তাদের দেশে ফার্টিলিটি রেটটা লো। আবার তুমি ধরো মনে করো যে আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, ধরো তুমি ব্রাহ্মণবাড়িয়া দেখবে যে তোমার মারামারি লাগে মাঝে মধ্যে, যে চা খাওয়া কেন্দ্রিক মারামারি, অথবা মোবাইল ফোনে লাইক দেওয়া বা মানে তোমার কি দেওয়া যায় না, পোক করা যায় আর কি কি করা যায়, ডিসলাইক দেওয়ার কারণে সে মারামারি করে মানুষ মাথা ফাটায় দেয় আর কি। এখন মারামারি যদি তোমার সাথে আমার লাগে, আমার যদি 10টা বাচ্চা থাকে আর তোমার থাকে 2টা, আমার 10টা বাচ্চার সাথে তো তোমার উমর পারবে না আর কি, ঠিক আছে? বাস্তবতা কিন্তু এটা আর কি। তো এটা তারা এটা প্রেস্টিজ এবং সিকিউরিটি, কারণ মানে ধরো গরিব সমাজ অত্যন্ত তোমার এগ্রেসিভ থাকে, ভোলাটাইল থাকে, তাদের রিসোর্স কম থাকে, রিসোর্স নিয়ে অনেক হাউকাউ থাকে আর কি। তো এইটা তোমার ইন সাম কেসেস তোমার এটা তোমার ফোর্স সিকিউরিটি যেটা আমরা বলি আর কি, যে তোমার এক এক ধরনের সিকিউরিটি মানে এনফোর্সমেন্ট হিসেবে তাদের জন্য কাজ করে, এনফোর্সমেন্ট লেভেল অফ সিকিউরিটি দেয় আর কি। এটা তুমি ব্রাহ্মণবাড়িয়াতে গেলে বুঝতে পারবে, যারা মনে করো যে 10টা বাচ্চা, তার মধ্যে 10টা লাঠি 10টা ঠেঙ্গা নিয়ে এসে বের হয়ে মনে করে একদম তোমার সাইজ করে দিবে, তোমার 2টা বাচ্চা ভয় পালায় দৌড় দিবে, আরে ওরা 10 ভাই আসতেছে, আমি কি করব, আমাদের কিছু করার নাই, আমরা মাত্র 2টা, ঠিক আছে? এটা কিন্তু আপনি ধরো বুঝেন আমি মাত্র একটা ছেলে, আমার বাপে কি পরিমাণ ভয় ছিল। এই জন্য তোমার ভাবতো ওই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে নারায়ণগঞ্জে পালিয়ে চলে আসছে আর কি। তোমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর না, না নাসিরনগর, না না কোথায়? না না, ওগুলো হচ্ছে প্রপার না, আমি হচ্ছে মেইন টাউনে। মেন টাউনের লোকজন ওরকমই আর কি। এখন আমরা মেইন টাউনের একেবারে যে মানে রিয়েল মানে পুরো ব্রাউনবাড়িয়ার যে আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, জিনটা আছে আর কি না, না, পুরোটা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব ভালো। ওকে, আমরা ইকোনমিক ডিসকাশনে চলে আসি। তো আঙ্কেলকে আমি জিজ্ঞেস করবো আপনি পালাইছেন কেন, এই একটা বাচ্চা এই জন্য What of চাকরি। the reason? You can, he will literally no, he will not deny. He will say literally say still he's like he respects the person who has more son. He doesn't believe in বাংলাদেশি পুলিশ or anything যে আজকে যে আপনাকে পুলিশ আপনাকে বাঁচাবে বা মিলিটারি এসে আপনাকে বাঁচাবে আপনার ছেলে মেয়ে না থাকলেও, এগুলো সে বিশ্বাস করে না। ওই হাতের শক্তি সবচেয়ে বড়, হ্যাঁ, হ্যাঁ, না, এটা লাঠির সত্যি, শক্তি হচ্ছে বড় লাঠির শক্তি। শক্তি, এটা ব্রাহ্মণবাড়িয়ার জিন না, এটা কি মানে, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? ঠিক আছে। তারপরে এখন আসলে এই জিনিসগুলো তুমি যদি ইন্টারভিন করতে চাও, তাহলে গভর্নমেন্টের তো পলিসি লাগবে। পলিসিটা আসলে কোন ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার যদি আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা ভালো থাকে তাহলে চাইল্ড মর্টালিটি অনেক কম থাকবে। এই ক্ষেত্রে তোমার আহ, এই ক্ষেত্রে তোমার বাচ্চা নেওয়ার ওই যে যে তোমার রিস্কের কারণে বাচ্চা বেশি নেওয়া, যে 5টা যদি মরে যায় তাহলে তো 5টা থাকবে আর কি, তখন তারা 2টা নিয়েও সিকিউর থাকবে যে না, আমার 2টা বাচ্চা আছে,
আমার মনে হয় কোনো সমস্যা হবে না। একটা বাচ্চা আছে, কোনো সমস্যা নাই আরকি। ও থাকলেই হলো, আমার একটা লিগেসি থেকে গেল আরকি। দিন শেষে এটা তাদের মাথায় কাজ করে। তারপরে যদি তুমি মানে পেনশনটা যদি ইউনিভার্সাল করতে পারো, বা এরকম গভর্নমেন্টের যদি সেফ হোম থাকে, ওল্ড হোম গুলা যদি প্রপারলি মানে স্টেট ফান্ডেড বিল্ড করা থাকে, অথবা ধরো আমেরিকাতে তো ওল্ড পিপলদের যে বিভিন্ন ধরনের প্রপার ভাতা দেয়, যেটাতে তারা চলতে ফিরতে খাইতে পারে, ওইরকম যদি সিস্টেম গুলা আমাদের দেশগুলো তো দাঁড়ায়, গরিব দেশগুলো দাঁড়ায় যায়, তাহলে বা দাঁড় করানোর চেষ্টা করে। আমাদের দেশে আছে বয়স্ক ভাতা, এটা যদি ধর আরো হেলদি হয়, তাহলে দেখবা যে মানুষের মধ্যে এই জিনিসটা থাকবে যে না, আমরা বুড়া হলে আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ বয়স্ক ভাতা পাবো, তাহলে ওইটা দিয়ে আমার মানে চলবে, তো তখন আমার আর 10টা বাচ্চা না হলেও চলে আর কি। এইটা হচ্ছে আরেকটা মানুষকে বোঝানো যে আসলে যে ইনক্রিজড রিটার্ন অন এডুকেশন, যে আমাদের যদি আসলে প্রপারলি এডুকেশন দিতে পারি, হ্যাঁ এটাই তোমার জন্য বেশি পরবর্তীতে ওল্ড এজে বা পরবর্তী লাইফে তোমাকে মোর সিকিউরিটি দিবে বাচ্চাদের থেকে, কারণ বাচ্চারা বেশি আর্ন করতে পারবে। এটা অনেকে ইনস্ট্যান্টলি বুঝতে পারে না। ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন তো আমাদের একদম জেনেটিক মার্কারের মধ্যে লেখা আছে, এটিজিসি তে খুব প্রপারলি লেখা আছে যে উই নিড ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন। নইলে তো আর আমরা সবাই মনকে মন মনে করো যে কোকা কোলা আর 7 আপ বা এরকম স্পাইসি এই সুইট ফুড খাইতাম না আরকি, বা এই মানে নানা ধরনের উল্টাপাল্টা কাজ করতাম না, ডোপামিন ড্রিভেন কাজগুলো করতাম না আরকি। আরেকটা হচ্ছে হ্যাঁ, মানে ইন সাম কেসেস কন্ট্রাসেপশন, ইন সাম প্লেসেস রেয়ার। তবে এর বাইরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমাদের বাংলাদেশে দেখবে যে অটোমেটিক্যালি বাংলাদেশ কিন্তু তোমার ইন্ডিয়ার মতো তো সিরিয়াসলি ওয়াজ নট হেভি অন লাইক স্টেরিলাইজেশন। যে ইন্ডিয়াতে একটা সময় আন্দোলন ছিল, লোকজন 20-30টা করে ধুয়ে দিলে ওরা স্টেরিলাইজ করে দিত আরকি, অর্থাৎ সঞ্জয় গান্ধী সে হ্যাঁ, ধরে নিয়েছিল যে ওই চায়না থেকে দেখছে। চায়না তো মানে মানে ড্রাকোনিয়ান, তারা তো ড্রাগন ড্রাকোনিয়ান। ধরে ধরে মনে করো যে মানে একটা সিস্টেম দাঁড় করে ফেলছে। এরা আবার অন্য ইয়ে দেখছে, ধরে ধরে কাটিয়ে দিত আর কি, কাইটা দিয়ে মানে ঠিক আছে। এখন এইটা এটা মানে একটা মানে একটা ম্যাসাকার হয়ে গেছে। আমার ছোটবেলায় এগুলো মনে আছে, পত্রিকায় পড়তাম, বা বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু এরকম ম্যাসিভ ছিল না, বাট ইন্ডিয়াতে এটা ম্যাসিভ ছিল। যেহেতু তোমার ওই সময় কংগ্রেস গভর্নমেন্ট যারাই আসতো, সোনিয়া গান্ধীর পরে, সরি ওনার নাম কি, ইন্দিরা গান্ধীর পরে যারা আসছে, বা ওনার যে লিডারশিপ যারা ছিল, তারা এই জিনিসগুলো খুব মানে সাপোর্ট করতো, মনে করতো যে আমাদের একমাত্র সমস্যা হচ্ছে যে জনগণ, তো এই জনগণকে স্টেরিলাইজ করো, এবং এটা ম্যাসিভলি করতো, এবং যারা করে দিত তাদেরকে আবার রিওয়ার্ড দিত যে ওই ব্যাটা খুব ভালো অফিসার, কারণ কেউ সে 40টা স্টেরিলাইজ করে দিছে। টার্গেট ছিল যে তুই কতগুলাকে তুমি কাটবা, এটা টার্গেট দেওয়া যে থাকতো। বেশি ফেল কাটতে করলে পারবে, চাকরি যাইতো, চলে যেত। হ্যাঁ, দেখো মানে এইটা কিন্তু এটাই। বাট বাংলাদেশের ক্ষেত্রে দেখো সবচেয়ে বড় কন্ট্রাসেপটিভ হিসেবে কি কাজ করেছে? ফ্যাসিলিটেটিং দ্য উইমেন টু হ্যাভ এ জব। দ্য গার্ল হু ওয়ার্ক ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, ওর কিন্তু লাক্সারি নাই 10টা বাচ্চা নেওয়ার আর কি। ওর লাক্সারি হচ্ছে 2টা বাচ্চা হাইয়েস্ট। সে যেহেতু আমাদের একটা ল আছে যে তোমার 2টা বাচ্চা পর্যন্ত তুমি এটা ছুটি পাবা উইথ এ পেমেন্ট, এরপরে তুমি পাবা না। ওইটাই কিন্তু না। দেখবা যে বাংলাদেশের গভর্নমেন্টের অফিসারদের কোনটারই বাচ্চা 2টার বেশি, রেয়ারলি 3টা পাবা আরকি। কারণ একটা হচ্ছে এখানে 2টা বাচ্চার জন্য ইনসেনটিভস আছে। ধরো স্কুল ফি বা এটা সেটা থাকে আরকি হালকা। বা বিদেশে যাওয়া বা অন্যান্য অনেক সুযোগ সুবিধার ক্ষেত্রে 2টা বাচ্চা কাইন্ড অফ ম্যান্ডেটরি একটা জিনিস। এর বাইরে গেলেই কিছু না কিছু ঝামেলা হয়, বা ফ্যাসিলিটিস গুলো পাওয়া যায় না। আবার ওই যে যারা তোমার গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করে, তারা দেখে যে না, আমি যদি 2টা বাচ্চা করি তাহলে আমি হয়তোবা 6 মাস ছুটি নিলাম, 1-1.5 বছর আমার এইভাবে এই হইলো মানে মিস হইলো, বাট আই ক্যান হ্যাভ এ ক্যারিয়ার ইন গার্মেন্ট ফ্যাক্টরি। আমার কোনো সমস্যা নাই চাকরি-বাকরিতে। কিন্তু আমার যদি 10টা বাচ্চা হয় তাহলে তো আমার কোনো ক্যারিয়ার নাই আরকি। তো তারা যেহেতু মনে করে যে তারা যেহেতু নিজেরা আর্ন করে, তখন তারা নিজেরা ভয়েস করতে পারে যে না, আই উইল হ্যাভ অনলি 2 বেবিস। এইটা মানে ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের এই পর্যন্ত হাইয়েস্ট কন্ট্রাসেপ্টিভ হচ্ছে তোমার এইটা আরকি। বুঝতে পারছো? এটা আমার কাছে মনে হয়েছে। সো আমরা কথা বলবো যে চ্যাপ্টার 6 নিয়ে। চ্যাপ্টার 6 হচ্ছে ডেমোগ্রাফিক হুম, কোয়ালিটিস থেকে আমরা বের হয়ে আমরা চলে যাই হচ্ছে ইনভেস্টমেন্ট, হুম, ইনস্ট্রুমেন্ট, এন্টারপ্রেনারশিপ, ওইটাতে। সো এখানের মধ্যে প্রথম যেই আসপেক্টটা আসে যে কেন পোররা ইন্স্যুরেন্স কিনে না? কারণ হুম, পোররা তো অনেক বেশি রিস্কের মধ্যে থাকে। আমরা এতক্ষণ ধরে ডিসকাশন করে আসলাম। হুম, ওদের ডেথ রেট হাই, ওদের অ্যাক্সিডেন্ট হাই, হুম, ওদের যে এবং প্রত্যেকটা পোর হচ্ছে ব্যবসা ম্যানেজ করে, তাদের তো চাকরি নাই। সো তাদের ব্যবসার রিস্কও হাই। তো সেক্ষেত্রে মানে কেন তারা ইন্স্যুরেন্স কিনে না? সো ফর এক্সাম্পল, যদি আমি একটা এক্সাম্পল দিই, এখানে বইয়ের মধ্যে যেটা আছে যে তারা একজন ইন্দোনেশিয়ান লোক, তার নাম হচ্ছে ইবো টিনা। হুম, সে হচ্ছে একসময় খুবই একটা ভালো গার্মেন্টস ব্যবসায় ছিল। কিন্তু ওয়ান অফ একটা ঘটনাতে যেটা হয়েছে, তার পুরো ব্যবসাটা ধ্বংস হয়ে গেছে। ঘটনাটা কি ছিল যে সে তার পার্টনারের কাছ থেকে একটা হচ্ছে ব্যাড চেক পাইছে। হুম, যেহেতু একটা ব্যাড চেক দিছে, তো টাকা পায় নাই এবং সে পেমেন্ট করতে পারে নাই। হুম, সো এবং ওই তার পার্টনার হচ্ছে টাকা পয়সা নিয়ে সব পালায় গেছে। হুম, সো সে গেছে পুলিশের কাছে যে ভাই আমাকে এখানে একটু হেল্প করেন। পুলিশ তার মানে তার কাছ থেকে প্রথমে ঘুষ নিছে, ঘুষ নিয়ে ওই লোকের খুঁজে বের করছে, খুঁজে বের করে উল্টা হয়েছে যে পুলিশ এখন দুই সাইড থেকে ঘুষ নিয়ে মানে ও আর তার যে রিয়েল রিটার্ন, তার যে রিয়েল পাওনা সেটা আর পায় নাই। এখন যেহেতু তার ব্যবসা চলে গেছে, নাও দ্য এন্টার ফ্যামিলি ইজ ইন ডাউন, এবং হচ্ছে তার
ওই তার এখন তার ভাইয়ের যে চ্যারিটি সেটাতে থাকে। সো প্রত্যেকটা পুরোর স্টোরি কিন্তু এরকম যে তাদের যে ছোট একটা ব্যবসা আছে সেই ব্যবসাটা ধ্বংস হয়ে যায় শুধুমাত্র এরকম ছোট একটা ঘটনার কারণে। হুম, সো যদি এই জিনিসটা ট্রু হয় তাহলে তো মানে পলিসি মেকারদের আইডিয়াটা কি হবে? পলিসি মেকার আইডিয়া হবে যে যেহেতু পুররা এত বেশি রিস্কের মধ্যে থাকে হুম, এবং তাদের রিস্কের ড্যামেজের পরিমাণটাও বেশি, দ্যাট শুড বি এ ন্যাচারাল মার্কেট ফর ইন্স্যুরেন্স। হুম, তাদের তো ইন্স্যুরেন্স হইলে তারা খুবই ভালো হবে। হুম, তার মানে এক্সপার্টরা ওইটা অ্যাজিউম করে নিছে যে যদি হচ্ছে আমরা তাদেরকে তাদের ক্যাটেল, তাদের হেলথ অথবা তাদের ক্রপের জন্য ইন্স্যুরেন্স দেই, তারা অবশ্যই আমাদেরকে একটা রিজনেবল প্রিমিয়াম দিবে এবং এর ফলে কি হবে? রিস্কটা ডাইভার্সিফাই হবে, মানুষ গ্রো করতে পারবে। দ্যাট ইজ দ্য আইডিয়া। সো ওই আইডিয়ার উপর ভিত্তি করেই আমাদের অথররা তো তারা আইডিয়া মুখের কথায় নিবে না। তারা হুম, হচ্ছে আইডিয়া নিয়ে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল শুরু করলো। সো তারা ইন্ডিয়াতে গিয়ে তারা যেটা দেখলো সেটা হচ্ছে যে তারা ওখানে গিয়ে তারা ইন্স্যুরেন্স দেওয়া শুরু করলো, ওয়েদার ইন্স্যুরেন্স, যে ক্রপকে বাঁচাবে তারা যদি কোনো একটা ব্যাড ওয়েদার ইনসিডেন্ট হ্যাপেন। সারপ্রাইজিংলি যেটা হয়েছে, অনলি 20% অফ দ্য ফার্মার সাইন্ড আপ। হুম, 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 মানে এখানের মধ্যে যে মানে প্রথমত তো একটা অপশনাল ছিল যে অপশনালের মধ্যে মাত্র 20% করছে, কিন্তু হুম, যখন একটা এনজিও হুইচ ইজ এসকেএস মাইক্রো ফাইন্যান্স, হুম, তারা হচ্ছে একটা ম্যান্ডেটরি করে দিছে যে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নিতেই হবে। ঘটনা কি ঘটছে যে ওই লোকজনই কোম্পানি বন্ধ করে কোম্পানি ছেড়ে চলে গেছে। হুম, আমার দরকার নাই মাইক্রো ফাইন্যান্স, হুম, তুমি আমার এখন বাধ্য করতেছো ইন্স্যুরেন্স দিবা, ইন্স্যুরেন্স আমার প্রিমিয়াম দিতে হবে, এগুলো আমি পারবো না, সো আমি তোমার সাথে থাকবোই না। সো দে হ্যাভ স্টার্টেড লিভিং এসকেএস মাইক্রো ফাইন্যান্স। দেন হোয়াট হ্যাপেন? যদি ওইটা ট্রু হইতো যে আপনার যে তারা হচ্ছে রিস্কি এবং হচ্ছে তারা ইন্স্যুরেন্স দরকার, তাদের প্রোটেকশন দরকার, তারা তো সাইন আপ করতো। সো এখানের মধ্যেই যে জিনিসটা আমাদের ইনটিউশনের এগেনস্টে যায় সেটা হচ্ছে যে আমরা ধরে নেই যে মানুষ তার পিস অফ মাইন্ডের জন্য ইন্স্যুরেন্সের টাকা দিয়ে দিবে, যেটা হচ্ছে আমেরিকাতে আমার মাথা হুম, ঠান্ডা আছে, আমি কার ইন্স্যুরেন্স নিয়ে রাখছি, আমি হুম, অ্যাক্সিডেন্ট করলো আমার কার ইন্স্যুরেন্স আমাকে টাকাটা হুম, দিবে। হুম, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না যে ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি রিকোয়ার অ্যাবসলিউট ট্রাস্ট। হ্যাঁ, অ্যাবসলিউট ট্রাস্ট মানে হচ্ছে যে আমি এখন প্রিমিয়ামটা দিচ্ছি এবং ভবিষ্যতে আমার যদি কোনো একটা বাজে ফিউচারে ঘটনা ঘটে তাহলে আমি কিছু রিটার্ন পাবো। সো এই যে এখানে একটা টাইম ইনকনসিস্টেন্সি আছে যে আমাকে এখন টাকাটা দিতে হবে এবং ভবিষ্যতে যদি কোনো খারাপ ইনসিডেন্ট ঘটে, গরিবদের লাইফে সারা জীবনই খারাপ ইনসিডেন্ট ঘটে, তাদের জন্য খারাপ ইনসিডেন্টটা কোনো একটা সারপ্রাইজিং নতুন কোনো ঘটনা কিছু না না, আরকি। নতুন কোনো ঘটনা না, এবং ওইটার জন্য আপনি তার কাছ থেকে প্রিমিয়াম নিবেন ইন অ্যাডভান্স, এটা তারা মাথায় নিতে পারে না যে আমি এখন তাদেরকে টাকা দেবো, ভবিষ্যতে তারা আমার ফেরত দেবে। হুম, অন দ্য আদার হ্যান্ড যে জিনিসটা হয়েছে যে ইট ইজ নট যে ইন্স্যুরেন্সের কাছে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে দেয়। ইন্স্যুরেন্স কোম্পানিও একেবারে ঘুরায় ফিরায় পুরো দুনিয়াটা শেষ করে তারপরেই হচ্ছে ইনভেস্টিগেশন কইরা পাইলেই তখন হচ্ছে তারা ক্লেমের টাকা ফেরত দেয়। সো দ্যাট অ্যাকচুয়ালি অ্যাগেইন আইডিওলজি ওয়াই দ্য গুড পলিসিস ফেল। সো এখানের মধ্যে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে এখানে ওই সাপ্লাইওয়ালাদের যে আর্গুমেন্ট যে যদি কোনো ফর্মাল ইন্স্যুরেন্স এখানে কাজ করতে হয় অবশ্যই গভর্নমেন্টকে তাকে প্রিমিয়ামটাকে সাবসিডাইজ হুম, করতে হবে। গভর্নমেন্ট যদি সাবসিডাইজ করে প্রিমিয়াম, তখনই শুধুমাত্র ওই ফার্মাররা নিবে, যেহেতু এটা চিপ কস্টে হবে। কিন্তু মজার আরেকটা ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট যে এই প্রিমিয়াম দিতে গিয়ে তারা যে খরচটা করবে সেটা একটা চ্যারিটি। মানে আপনি যে গভর্নমেন্ট টাকা দিলে গভর্নমেন্টের টাকাটা চলে গেল, ব্যাপারটা এরকম না। এই সাবসিডাইজ প্রিমিয়ার কারণে যে পরিমাণ সেভিংস হবে একটা ফার্মারদের লাইফে, দ্যাট উড লিটারালি আউটওয়ে দ্য ইনভেস্টমেন্ট। সো গভর্নমেন্টের যে খরচটা এটা 10 ফোল্ড আকারে গভর্নমেন্টের কাছে ফেরত আসবে যখন ফার্মাররা বা হচ্ছে পুর লোকেরা তারা একটা ইন্স্যুরেন্স পাবে। এই চ্যাপ্টারে আরেকটা মজার ব্যাপার আছে যেটা আমাদের পার্সোনাল লাইফে এত বেশি মানে আসে বলো। যে আমরা ধরে নেই যে আমাদের একটা সলিডারিটি নেটওয়ার্ক আছে, মানে হচ্ছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। ঠিক আছে, আমরা যদি বিপদে পড়ি তাহলে আমাদের বাহ! ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এসে আমাদেরকে বাঁচাবে। এটা কিন্তু ইটস একটা বড় ট্রু। একটা ইন্স্যুরেন্স আরকি। এটা কিন্তু একটা আমাদের এটা একটা করা বিশাল ছিল। বড় একটা ইন্স্যুরেন্স, হ্যাঁ। তো এখানের মধ্যে মানে এক্সাম্পল হিসেবে আমরা যদি এই কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতে চাই সেটা হচ্ছে যে ইবু ইমটাট একটা মানে সে তার চোখের মানে ভিশন হারায় ফেলছে। ঠিক আছে, যখন সে তার চোখের ভিশন হারায় ফেলছে তাকে 10% ইন্টারেস্টে টাকা নিতে হয়েছে, যেটা দিয়ে সে একটু চিকিৎসা করবে এবং কন্টিনিউ করবে তার মেডিকেল এক্সপেন্স। এখন তার ডেটের পরিমাণ হিউজ হয়ে গেছে।
সো এখন যে জিনিসটা হচ্ছে যে যখন এরকম টাইপের একটা হেলথ ক্রাইসিস হয়েছে, চোখ কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। সো তার ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আসবে তাকে হেল্প করার জন্য হুম, এবং তাকে মানে একটু এটলিস্ট কিছু তো সারভাইভ, এটলিস্ট মেডিকেল এক্সপেন্সটা দিবে যদি তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ক্ষমতা থাকে। তো এটা হচ্ছে পলিসি মেকাররা ধরে নিছে। কিন্তু এখন মজার ব্যাপারটা মানে ধরে নিছে এই কারণে তার ইন্স্যুরেন্সের ব্যাপারটা যায় না যে যেহেতু ইনফর্মাল নেটওয়ার্ক আছে তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাদের ইন্স্যুরেন্স দরকার নাই বিকজ তারা এসে হেল্প করবে। বাট অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ওই লোক ইব্রাহিম পাতির একটা মেয়ে আছে যার ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু ভালো, অ্যাজ এ গিফট ইয়ার এন্ড অর সামথিং হুম, তার একটা বিশাল বড় টিভি দিছে। হুম। দরকার তোমার চিকিৎসা খরচ সে দিছে টিভি। দরকার চিকিৎসা খরচ কিন্তু সে দিছে একটা টিভি। এখন ওয়াই উডন্ট দ্য ডটার গিভ মানে হেল্প, টাকা ডেটটা পেমেন্ট করে দিতে পারতো, মেডিকেল খরচ দিতে পারতো বা এই টাইপের যে একটা করতে পারতো, কেন এটা করে না? কেন তারা টিভি দিল? মানে ওয়াই দে লাইক লিটারালি গিভ দ্য টিভি? তখন এখানে কয়েকটা আর্গুমেন্ট আছে যেটা আমাদের ইনটিউশনের এগেনস্টে চলে যায়। ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে ওই ডটার ক্যালকুলেটিভলি ডিসিশন নিছে যে যদি আজকে আমি মেডিকেলের টাকা দেওয়া শুরু করি তাহলে আমাকে সারা জীবন এটা দেয়া যেতে হবে। রাইট। আই ক্যান নট ডু দ্যাট। কিন্তু আমাকে এখন আব্বাকে আমি একটা হেল্প করবো, সো আমি একটা টিভি দেই, তারা খুশি থাকবে, আমি গুড ডটার, আমি হচ্ছে আমার এই ঝামেলা, মেডিকেল খরচ দেওয়ার ঝামেলাতে আমি যাব না। দ্যাট ইজ হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই ইনটিউশনটা আমাদের এগেনস্টে চলে যায় যে ফ্যামিলি কিন্তু এক্সপেক্ট করে না, মানে এই যে আব্বা যান যে অন্ধকার মানে অন্ধ হয়ে গেছে, সে কিন্তু আশা করতেছে না যে তার মেয়ে এসে তাকে বাঁচাবে। সে ওই টিভি পায়ও খুশি, কারণ দ্যাট ইজ এ সোশ্যাল প্রেশার যে তুমি তোমার মেয়ের কাছ থেকে সাহায্য নিয়ে চলতেছো, দ্যাট ইজ এ ব্যাড সাইন অ্যান্ড ব্যাড ইম্প্যাক্ট। সো এই আরেকটা ইস্যুতেও সোসাইটি মানে কেন ইনফর্মাল নেটওয়ার্ক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মানুষের হেলথ ক্রাইসিসে এবং হচ্ছে মানুষের যে বিজনেস ক্রাইসিসে আসে না, সেই জিনিসটা হচ্ছে যে এই কারণে যে তাদের কিছু সোসাইটাল নর্ম আছে যে আমি মেয়ের কাছ থেকে সাহায্য নিয়ে তারপরে চলবো, এই ব্যাপারটা এখানের মধ্যে মানে খুবই লার্জলি প্লে করে। সো এটা হচ্ছে আমি আমার পার্সোনাল লাইফে দেখছি, আমি আমার মানে সোসাইটির মধ্যে দেখছি, আমি আমার ফ্যামিলি লাইফের মধ্যে দেখছি যে ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু টেক কেয়ার অফ এ পার্সন হু নিডস কনস্ট্যান্ট মেডিকেল সাপোর্ট। এবং আপনি চাইলেও এই জিনিসটা করা যায় না বিকজ অফ দ্য সোশ্যাল প্রেশার, বিকজ অফ দ্য ফিউচার লায়াবিলিটি রেসপন্সেস দ্যাট মানে আপনি চিন্তা করতেছেন যে ফিউচারে এই জিনিসটা আমার উপরে সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এই কারণে এই জিনিসগুলা করা যায় না। সো এখানেও ব্যাপারটা এরকম যে যদিও ইনফর্মাল নেটওয়ার্ক থাকে কিন্তু তারা লিমিটেড, তারা হচ্ছে গরিবদেরকে আইসা যে তাদেরকে হেল্প করবে এই জিনিসটা তাদের মাঝখানে থাকে না। দেন আরেকটা পলিসি পাজল আছে, সেটা হচ্ছে যে গরিবরা অনেক বেশি কাজ করে। মানে কাজ করে বলতে হচ্ছে একটা এক্সাম্পল পাওয়া গেছে ওয়েস্ট বেঙ্গলে, যে একটা গরিব মানুষের মধ্যে ৩ জন লোক কাজ করে ফ্যামিলির ভিতরে, কিন্তু তাদের ৭টা ডিফারেন্ট পেশা। একদিন দিনমজুর হিসেবে কাজ করে, একদিন রিক্সাওয়ালা হিসেবে কাজ করে, একদিন সিএনজি ড্রাইভার হিসেবে কাজ করে, একদিন এক একটা হিসেবে কাজ করে। তখন তো মানে এখানের মধ্যে কেন করে? পলিসি মেকাররা যেটা ধরে নিছে যে দিস ইজ এ ফর্ম অফ ডাইভার্সিফিকেশন, এবং ডাইভার্সিফিকেশনের কারণে যদি এক জব বন্ধ হয়ে যায় তারা তার একটা দিকে কাজ করতে পারে। কিন্তু এতে যেটা হচ্ছে এটা হচ্ছে যে মানে এই জিনিসটাকে অ্যালাউ করা বা এই জিনিসটাতে মানে পলিসি মেকারদের জন্য প্রবলেম কি হচ্ছে, কারণ এই জিনিসটা করার কারণে দে রিমেন ইনএফিশিয়েন্ট ইন এভরিথিং, দে আর এদের জ্যাক অফ স্পেশালাইজেশন অল, হয় না। স্পেশালাইজেশন হয় না। এবং এতে যেটা হয় যে স্কিলটা দরকার যে কোনো একটা বিজনেসকে হাই আর্নিং এন্টারপ্রাইজে আপনি কনভার্ট করবেন, ওই জিনিসটা তারা পারে না করতে। যদি ফার্মার হয় তারা ফার্মিং এর মধ্যে ফুল কনসেন্ট্রেশন না দিয়ে তারা হচ্ছে যখন গিয়ে রিক্সা চালায়, দেন হচ্ছে দে ডাইভার্সিফাই দেয়ার অ্যাটেনশন। সো দ্যাট ওয়ার্কস অ্যাজ দিস মানে ওই স্পেশালাইজেশনের কারণে যে পরিমাণের ওই ডাইভার্সিফিকেশনের কারণে যে পরিমাণ টাইনি তারা প্রোটেকশন পায়, এই কারণে তারা হচ্ছে বেনিফিট অফ স্পেশালাইজেশন থেকে দূরে থাকে। বুঝতে পারছি। সো দ্যাটস অ্যান এগেন থিং। সো দে মানে মে লাইক তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা হেজ ফান্ড ম্যানেজার, এবং আমরা ধরে নিই যে গরিবরা হচ্ছে অত্যন্ত বেশি জাগলিং অফ রিস্ক। কিন্তু তাদের যেই রিস্ক মানে মিটিগেশন মেকানিজম, তারা হচ্ছে যে একটা স্টেবল জবসের মানে অ্যাবসেন্সে করে, তারা একটা কোনো ইন্স্যুরেন্স বেনিফিটের এগেনস্টে করে, ইন্স্যুরেন্স বেনিফিট ছাড়াই করে। সো দে আর forced to manage their risks by themselves. That is the definition of poor when it comes to like risks and savings and insurance.
আপনি কি সেট করবেন কিনা ভাই? হ্যাঁ, ডেফিনিটলি আমার তোমার মোটামুটি বক্তব্যে সবকিছুই চলে এসছে। তারপর আমার যদি মনে হয় যে আসলে গরিব মানুষদের সবচেয়ে বড় সমস্যা কি? তারা সবসময় রিস্কের মধ্যে থাকে। এবং সবচেয়ে সবসময় রিস্কের মধ্যে থাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা সবসময় তোমার আনস্টেবল থাকে। তাদের কোনো প্ল্যানিং থাকে না। তারা কোনো কিছু প্ল্যানিং করতে পারে না। কারণ তারা গরিব, তাদের প্ল্যানিং করার সেই সুযোগটা হয় না। তাদের কোনো ঐরকম লং ভিউ থাকে না। যেহেতু তারা আনস্টেবল, তারপরে তাদের ওই অর্থে বড় কোনো আশাও থাকে না যে আমি এটার পরে এটা করে এটা করব, এরকম কোনো আশা যে বড় কিছু করার আশা তাদের হচ্ছে ডে টু ডে বেসিসে সবকিছু চলতে হয় আর কি। কিন্তু তারপরেও গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক, সব মানুষেরই তোমার পোর্টফোলিও গুলো ম্যানেজ করতে হয়, তার মানে রিস্কটাও ম্যানেজ করতে হয়। এবং এই যে গরিব মানুষের রিস্ক ম্যানেজমেন্ট, এইটাও তোমার অন্যদের চেয়ে আলাদা। অন্যদের আলাদার অনেক কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা কি? সবচেয়ে বড় সমস্যাটা যে তুমি যেটা বললে যে জব ডাইভার্সিফিকেশন কেন করে তারা? তারা জানে যে কি একটা মহিলা দেখবে যে সকালবেলা পিঠা বিক্রি করতেছে, দুপুরবেলা দেখবে যে সে তোমার মনে করো যে উলের কাপড় বুনতেছে, ঠিক আছে, বিকেল বেলা আবার গিয়ে দেখা যায় সবজি বিক্রি করতেছে আর কি। আবার একজন বয়স্ক মানুষ সে সকালবেলা সবজি বিক্রি করে, দুপুরবেলা রিক্সা টানে, সন্ধ্যাবেলায় গিয়ে আবার সিগারেট বিক্রি করে আর কি। একই লোক, একই মানে লোক, সে তিন বেলা তিন কাজ করতেছে, তিনটে জব করে, তিনটে চাকরি করে, তিনটে ব্যবসা করে আর কি। এটা কি, এটা কেন করে? তারা জানে যে কোনো কারণে তোমার মনে করো যে সবজি একদিন তো যদি বৃষ্টিতে না হয় বা না আসে বা কোনো কারণে ঝড়ঝাপটা হয়, কিন্তু আমি সবজি বিক্রি করতে পারলাম না সকালবেলা, তাহলে আমি তো না খায় থাকতে হবে বা সারাদিনে আমার সবজি হইলো না। তারা এইটা একটা রিস্ক অ্যাবজর্বার হিসেবে আরো দুইটা এক্সট্রা প্রফেশন রেখে দিছে যে হ্যাঁ রে, আজকে যদি সবজি বিক্রি না করি, আমি আজকে সিগারেট বিক্রি করে পোষায় দিতে পারবো, অথবা ভাপা পিঠা বিক্রি করে মোটামুটি পোষায় দিতে পারবো। তারা এই জন্য এইটা তাদের রিস্ক কুশন হিসেবেই তারা এই ডাইভার্সিফিকেশনটা তারা করে আর কি। ইনহারেন্টলি তাদের মধ্যে এটা করতে হয় আর কি। আর যেহেতু তারা তোমার তাদের ইনকামটা কম, এই জন্য তারা কনজারভেটিভ থাকে ইন টার্মস অফ রিস্ক টেকিং। তারা রিস্ক টেকিং কোনো ভেঞ্চারে যায় না। মানে ওরা মানে ওই যে আমরা উম, বা যারা যারা একটু ধরো মিডল ক্লাস বা আপার ক্লাস, তারা যেই পরিমাণ জীবন নিয়ে জুয়া খেলতে পারে তারা আসলে অতটা পারে না আর কি। এটা বাইরে থেকে দেখে বোঝা যায় না, ইনটুইশন দিয়ে বোঝা যায় না। এটা তুমি যদি একদম ভেতরে রিসার্চ করে আহ, ব্যানার্জি এবং দুফলোর মতো তুমি নিজেরা রিসার্চ করো, তাহলে বুঝতে পারবা যে না, ওরা আমাদের চেয়ে আরো লেস রিস্ক টেকিং। তারা জানে যে আমি এখানে যদি অতিরিক্ত অ্যাডভেঞ্চার করতে যাই, আমি যদি কোনোভাবে মারা খাই, তাহলে আমার সবকিছু একদম ধ্বংস আর কি। তারা এই রিস্কটা নিতে যায় না এবং দেখা যায় অতিরিক্ত অ্যাডভেঞ্চার করে না। আমি এই রিক্সা চালাচ্ছি, রিক্সায় চালাই আর কি, ঠিক আছে, এই এখনই দুইটা রিক্সা কি দুইটা মানে রিক্সাটা বেচে আবার 1 লাখ টাকা লোন করে আমি আবার সিএনজি কিনতে যাবো। যদি সিএনজি কোনো চুরি করে নিয়ে যায় তাহলে কি হবে? রিক্সা তো কম চুরি মানুষ চুরি করে, বা রিক্সা চুরি চোরদের জন্য তো লাভজনক না, কিন্তু সিএনজি চুরি তো লাভজনক, তাহলে আমার কি হবে? তারা কিন্তু মাথার মধ্যে এটা কন্টিনিউস ক্যালকুলেট করে এবং তারা ওইভাবেই ডিসিশন নেয়। অর্থাৎ তারা আপওয়ার্ড মোবিলাইজেশনে যে যাবে, এই ধরনের রিস্ক নেওয়ার ক্ষেত্রে তারা খুবই কনজারভেটিভ আর কি, এবং তারা এটা মানে ইনহারেন্টলি হয়ে যায় আর কি। আর তো তাদের একটা বড় প্রোটেকশন, সেটা হচ্ছে যে তোমার ইনফর্মাল যে ইন্স্যুরেন্স সিস্টেম, যে শাকিল আমার তো আজকে বাসায় চাল নাই, তো আমার 500 টাকা দাও, আমি দিয়ে দিব নেক্সট বার আবার কালকে পরশুদিন বেশি কাজ করে এটা তোমাকে দিয়ে দিব। এবং এটা পায় বেশিরভাগ ক্ষেত্রে আশেপাশের লোকজন, বা আর কিছু না হলেও টাকা না দিলেও, আমি যদি গ্রামে থাকি তো পাশের চাচিরে যদি বলি যে আমাদের বাসায় তো চাল নেই, আমার 1 কেজি চাল দেন, তো দিয়ে দেয় আর কি। বা এটা একসময় ছিল যখন বাংলাদেশের ইকোনমি সিস্টেমটা এরকমটা ছিল, তারা এটা ইনহারেন্টলি দিত। বাট আবার যদি বড় সমস্যা হয়ে যেত যে না আমি এখন ক্যান্সার হয়েছে বা আমার একটা বড় চিকিৎসা হয়েছে, তাহলে তোমাকে আসলে হেল্প করার মতো যাদের কাছে হেল্প চাইবে তাদেরও সেই সাধ্য নাই, বা তারাও এটাতে আবার হেল্প করবে না, কারণ জানে যে এটার আবার রিটার্ন নাই। ঠিক আছে, তারাও ওইখানেও ওই ক্ষেত্রে তাদের তাদের রিস্কটাও কিন্তু ক্যালকুলেট করবে। যারা তোমাকে ইন্স্যুরেন্সটা দিচ্ছে এই মুহূর্তে, তারাও কিন্তু ক্যালকুলেট করবে। ওদেরকে আমি চাল দিতে পারি কারণ চালটা লাইক রিটার্নেবল, কিন্তু যদি আমি চিকিৎসার জন্য বড় টাকা দিই তাহলে এটা রিটার্নেবল না, কারণ ও রোগ ভালো হবে কিনা মরে যাবে কে জানে, তার চেয়ে দেয়ারই দরকার নেই। তখন তারা কিন্তু এই শখটা নেয় না আর কি। এখন এইসব কারণে তাদের তোমার মনে করো যে আপওয়ার্ড মোবিলিটিটা হয় না। এখন তুমি আরেকটা বড় ব্যাপার যেটা আমাদের মানে ভেরি ইম্পর্টেন্ট, যে ইন্স্যুরেন্স তারা কেন করে না? ইন্স্যুরেন্স করে না তাদের সাইড থেকে বললে একটা, ইন্স্যুরেন্স কোম্পানির সমস্যাটা, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য গরিবদের পেছনে ইনভেস্ট করা খুবই মানে লস প্রজেক্ট, এবং এই জন্য তাদের আগ্রহ কম। কারণ তুমি যে ইন্স্যুরেন্স, তুমি তো ওই যে ফান্ড ম্যানেজমেন্ট করছো, ফান্ড ম্যানেজমেন্ট বা লোন দেওয়ার জন্য তোমার যেই লেভেলের অ্যানালিসিস করা লাগে, অথবা তুমি একটা প্রজেক্ট ওপেন করার জন্য যে অ্যানালিসিস করা লাগে, এটা তো কম না। এটা করতে গেলে তো তোমার মনে করো যে গরিব মানুষের ইন্স্যুরেন্স থেকে যা ইনকাম হবে তার চেয়ে তোমার ওই শুধুমাত্র অ্যানালিসিস করতে গেলে তার চেয়ে বেশি খরচ হয়ে যাবে। প্রফিটের কথা বাদ দিই, আর তুমি গরিব মানুষের ইন্স্যুরেন্স লাগলে কয় টাকা, 100 টাকা সপ্তাহে রাখবে, বা তোমার 1,000 টাকা মাসে রাখবে, এর বেশি তো রাখবে না আর কি। তো ওইটা তো ইন্স্যুরেন্স কোম্পানির জন্য অতটা লাভজনক না, কারণ প্রত্যেকটা মানুষের জন্য একটা সার্টেন লেভেল অফ হিউম্যান রিসোর্স বা অফিসিয়াল ম্যানেজমেন্ট লাগবে, যেটা তোমার ঠিক মানে
বিজনেসের জন্য এটা ফিজিবল কিনা এটা নিয়েও মানে তাদের মধ্যে ডাউট আছে আর কি। আর ল্যাক অফ ট্রাস্ট তো আছেই আর কি। একটা ট্রাস্টে শুধু গরিব মানুষের মধ্যে আছে যে আমি টাকা দিচ্ছি, ও যদি না দেয় তাহলে আমি কি করতে পারবো? আসলে কিছু করতে পারে না। বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওইভাবে বা অন্য বাংলাদেশের মতো দরিদ্র দেশে তারা এই প্রিমিয়াম নেওয়ার ক্ষেত্রে যতটা আগ্রহ দেওয়ার ব্যাপারে আগ্রহ না। এখন ওইটা যদি তুমি লিগেলি মানে রিট্রিভ করতে যাও ছোট অ্যামাউন্ট, তোমাকে যেই পরিমাণ হ্যাসেল নিতে হবে ওইটা তোমার মানে যেই টাকা তুমি পাবা তার চেয়ে তোমার ওই যে রিট্রিভ করার খরচটা আরো বেশি হয়ে যাবে। সুতরাং তারা এই রিস্কে যায় না। আবার অন্য দিক থেকে বিজনেসম্যান যারা ইন্স্যুরেন্স প্রোভাইডার তারাও মনে করে যে ইটস নট গানা বি আ ভেরি প্রপার সোর্স অফ ইনকাম, যে এদের থেকে ইন্স্যুরেন্স নিয়ে আমি ইনকাম করবো আর কি, এটা আমাদের জন্য তত লাভজনক হবে না। আর তারা মনে করে গরিব মানুষের মোরাল হ্যাজার্ডের প্রবলেমটা বেশি। তারা অনেক সময় এসে বলবে যে আমার গরু মরে গেছে, আমার নিজের আগুন লাগে, তারা মনে করে আর কি। অনেক ক্ষেত্রে এরকম মনে আসে, তাদের পারসেপশন থাকতেই পারে যে তারা ফসল থেকে এক্সাম্পল হিসেবে যেটা হয়েছিল ওই যে ক্যাটেল ইন্স্যুরেন্স করছে এবং এভিডেন্স হিসেবে আপনার গরুর কান দিতে হবে যদি মইরা যায়। গরুর যে কান আছে সেটা এভিডেন্স হিসেবে দিতে হবে। তো এই কারণে কি হয়েছে, একটা সেকেন্ড হ্যান্ড গরুর কান মার্কেট শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে মানুষ কি মানে গরুর কান কিনে পরে এটা ইন্স্যুরেন্স কোম্পানির দিয়ে টাকা নেওয়ার জন্য ট্রাই করে। So, তো এই মোরাল হ্যাজার্ড গুলো কিন্তু কি থাকে আর বলেন? কি। এটা মানে সিরিয়াস ইস্যু। এটা বোথ সাইড থেকেই থাকে, এবং শুধু আমি যে গরিব মানুষের সমস্যা তা না, আবার যারা ইন্স্যুরেন্স প্রোভাইডার তারাও জানে যে গরিব মানুষ, আমি যদি টাকা না দিই ও কিছুই করতে পারবে না। ও মানে আমার পিছু পিছু ঘুরতে ঘুরতে তার শক্তলিক হয়। ধরো তোমার 1 লাখ টাকায় থাকলো, 1 লাখ টাকা যদি সে 1 লাখ 1 বছর যখন দেওয়ার কথা তার চেয়ে 2 বছর পরে দেয়, তাহলেও তো তার একটা লাভ আর কি, তাই না? যে দিল কিন্তু 2 বছর পরে দিল, ঘুরে ঘুরে দিল, তাহলে 2 বছর টাকাটা যে রেখে দিল, রেখে দেওয়ার পরে যে দিল, এই 2 বছর কিন্তু সে ইনভেস্ট করে ওখান থেকে আবার কিছু টাকা বের করে, এই সুযোগটা তারা নেয় আর কি গরিব মানুষের ক্ষেত্রে আর কি। তো এটা একটা বড় ইস্যু। আরেকটা মনে করি তারা এটা ইনহেরেন্টলি লাভজনক না, এই জন্য তারা এইসব ব্যাপারে গরিব মানুষকে শেখানোর চেষ্টা করে না। এখন ডুফ্লো বা ব্যানার্জি যেটা বলছে যে না, এটার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, গভর্নমেন্টকে প্রপারলি সাবসিডাইজ করতে হবে অথবা ফ্রি দিতে হবে ইন্স্যুরেন্স সিস্টেম, ওয়েদার ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, যা যা আছে গভর্নমেন্ট শুড প্রোভাইড উইথ অল দ্য ইকুইপমেন্টস। তাইলে হয়তো বা ইন্স্যুরেন্স বা তোমার রিস্ক ম্যানেজমেন্টটা গরিবদের দ্বারা সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। এটা আমার ভালো লাগছে, গভর্নমেন্টকে একটা ভালো দায়িত্ব দিয়েছে। তো এটা হচ্ছে আমার টেক, যে এখানে ইটস অল অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট টু প্রোভাইড দ্য রিস্ক সার্ভিস অফ পুর পিপল। এটা ভালো আমার একটা লার্নিং এখান থেকে আর কি। So, আজকে আমরা এখানে শেষ করতে পারি। হুম হুম মানে হচ্ছে আমরা তো বললাম এখানে এই চ্যাপ্টার গুলো নিয়ে কথা বলতে তো ভালো লাগে, যে সময় কখন চলে যায় বুঝি না। বোঝা যায় না আর কি। হ্যাঁ, বেশি এটা মানে নিজেদের মানে যাপিত জীবন থেকে আমরা অনেক কিছু বলতে পারি বা দেখার অনেক জীবন কিছু থেকে। বলতে পারে, যে রিলেট করা যায় আর কি লাইফের থেকে। থাক, সো আমরা হচ্ছে আজকে এখানে শেষ করব, আর হচ্ছে আমরা নেক্সটে বইয়ের যে বাকি চ্যাপ্টার গুলো আছে সেগুলো নিয়ে আমাদের নেক্সট এপিসোডে কথা বলবো। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ থ্যাংক তহিদ ইউ, থ্যাংক ভাই, ইউ সো মাচ, যে থ্যাংকস ফর রাতের হ্যাভিং বেলা মি। বসে বসে। অফকোর্স, অফকোর্স। সি ইউ নেক্সট উইক। নেক্সট